আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এখন জামাত সবচেয়ে নিঃসঙ্গ এবং সবচেয়ে সংকটপূর্ণ একটি অবস্থা তারা পার করছে। যদিও বলা হয়ে থাকে যে গত এক বছরে তারা যে সফলতা দেখিয়েছে, সফলতা পেয়েছে এবং যে রাজনৈতিক সুযোগ সুবিধা ভোগ করছে, সেক্ষেত্রে ধরে নেওয়া হয় যে বর্তমান ইউনূস সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ এবং সরকারের উপর প্রভাব বিস্তারকারী সংগঠন যদি কেউ থাকে বাংলাদেশে, এক নম্বর প্রতিষ্ঠানটি হলো জামায়াতে ইসলামী বাংলাদেশ। এই দলটি ইতিহাসের বিভিন্ন সময়টিতে তারা সুযোগ পেয়েছিল। তারা যখন প্রতিষ্ঠিত হয়েছিল ব্রিটিশ জামানাতে, তখন সর্বশেষ যে ব্রিটিশ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন, তিনি অর্থাৎ আবুল আল্লাহ মওদুদী সাহেব লর্ড মাউন্ট ব্যাটেনের খুব ঘনিষ্ঠজন ছিলেন এবং তিনি পাকিস্তান চাননি, তিনি ঐক্যবদ্ধ ভারত চেয়েছিলেন। এগুলো এক। দ্বিতীয়ত, পরবর্তীতে যখন আবার বাংলাদেশের মুক্তিযুদ্ধ হলো, ঠিক ওই সময়টাতে ইয়াহিয়া খান টেকা খানের সঙ্গে জামায়াত ইসলামী বাংলাদেশে একটা সম্পর্ক ভালো হয়ে যায়, পশ্চিম পাকিস্তানে নয়, এই পূর্ব বাংলায়। তারপরে আবার যখন জিয়াউর রহমান সাহেব আসলেন, তার সঙ্গে জামাতের একটা ভালো সম্পর্ক হয়, এরশাদ সাহেবের সঙ্গে একটা ভালো সম্পর্ক হয়। এরপর বিএনপির সঙ্গে এক দফা ক্ষমতায় তারা ক্ষমতা শেয়ার করলো 2001 থেকে 2006 পর্যন্ত। তারপরে যখন বিএনপির উপর বিপদ আসলো, তখন বিএনপিকে তারা বলতে গেলে অনেকটা কার্যত বিএনপি থেকে দূরে থেকে 111-এর যারা মঈনুদ্দিন ফখরুদ্দিন, তাদের সঙ্গে সম্পর্ক রেখে জামাত বুক ফুলিয়ে সারা বাংলাদেশে 2 বছর তারা দাপট দেখালো। তাদের কপাল পড়ল শেখ হাসিনা ক্ষমতা আসার পরে 2009 সনের পরে, এবং এটা প্রবল আকার ধারণ করলো 2011 সনে। কিন্তু তার আগে এরশাদ জামানাতে 1986-এ আওয়ামী লীগের সঙ্গে তাদের একবার বন্ধুত্ব হয়েছিল, আর 1996 সনের নির্বাচনের আগে আওয়ামী লীগের সঙ্গে তাদের বন্ধুত্ব হয়েছিল। ফলে যখন কোনো মানুষ ক্ষমতাধর হয়, প্রভাবশালী হয়, সেটা ব্যক্তি থেকে শুরু করে একদম রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত, তাদের সঙ্গে কি করে তেলবাজি করতে হয়, তাদের সঙ্গে কিভাবে মিশে যেতে হয়, কিভাবে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা গ্রহণ করতে হয়, এই ব্যাপারে জামাতের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কাছে অন্যান্য যারা গতানুগতিক রাজনৈতিক দল তারা একেবারে রীতিমতো শিশু। এটা হলো বাস্তবতা। অতীতে জামাত বহুবার ক্ষমতার কাছাকাছি থেকেছে, কিন্তু এইবার তারা ক্ষমতাকে যত ম্যাটিকুলাসলি ব্যবহার করেছে, গাণিতিকভাবে ব্যবহার করেছে, অঙ্ক দিয়ে ব্যবহার করেছে, জ্যামিতি দিয়ে ব্যবহার করেছে, ত্রিকোণমিতি দিয়ে ব্যবহার করেছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি দিয়ে ব্যবহার করেছে, এটা অতীতে কখনো হয়নি। ফলে সচিবালয় থেকে উত্তরপাড়া, উত্তরপাড়া থেকে কূটনীতির পাড়া, কূটনীতির পাড়া থেকে যদি দেশের বাইরে চলে যান, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, আমেরিকা, ইংল্যান্ড, মানে সব জায়গাতে জামাতের জয় জয়কার। জামাতের আমির, আপনি চিন্তা করুন, আমেরিকার মাটিতে গিয়ে তিনি ভারতের বিরুদ্ধে, জামাতের নায়েবে আমির আমেরিকার মাটিতে গিয়ে ডক্টর আবদুল্লাহ তাহের, তিনি ভারতের বিরুদ্ধে জিহাদ এবং গাজওয়াতুল হিন্দের যে বক্তব্য দিয়েছেন, এটা কিয়ামতের পূর্ব লক্ষণ। জামাত তো আমেরিকা এবং পশ্চিমা দুনিয়াতে রীতিমতো একটি ভয়ঙ্কর দল হিসাবে পশ্চিমাদেরকে আতঙ্কগ্রস্ত করত। সেই জামাত যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হলেন, ধরে নিতে হবে যে সেখানে আমেরিকার একটা গ্রিন সিগন্যাল আছে। আবার সেখানে দেখেন সৎসঙ্গ স্বর্গবাস, মানে জামাতের সোহবতে থেকে মির্জা ফখরুল সাহেব আমেরিকাতে গিয়ে তিনি বলেই ফেললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনেক, যাকে বলা হয়, চরিত্র তিনি দেখতে পান। ভালো কথা, তিনি ভীষণ রকম আবার আমার দেশে এটাকে কটাক্ষ করে মাহমুদুর রহমানের পত্রিকা সেটাকে ফটোকাট করে ছেড়ে দিয়েছে এবং দিদা আসছে মির্জা ফখরুল সাহেব গালাগাল খাচ্ছেন। তো এই হলো জামাতের কৌশল, যে আমেরিকা পর্যন্ত পৌঁছে গেছে, যে ভারতকে প্রভোগ করছে যে তোমরা বাংলাদেশে ঢুকো, বাংলাদেশে আক্রমণ করো এবং তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে 1971 সনে আমাদের যে বদনাম ছিল যে আমরা বিট্রিয়ার, দেশদ্রোহী, আমরা এখন এই দেশের পক্ষে যুদ্ধ করে ভারতীয় বাহিনীর সাথে যুদ্ধ করে আমরা জীবন দেব, শহীদ হব এবং বিজয়ী হব, গাজী হব, প্রমাণ করে দেব যে আমরা কত বড় দেশপ্রেমিক। তো এই জিনিসগুলো যখন হচ্ছে, তখন তাদের যারা রাজনৈতিক প্রতিপক্ষ, যারা এই সংঘাতগুলোর অর্থ বুঝতে পারে, জামাতের যে কৌশলগুলো আছে সেই কৌশলের পরিণতিগুলো তারা বুঝতে পারে, তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। তারা যে কোনো মূল্যে জামাত ঠেকাও, জামাতকে আর বাড়তে দেয়া যাবে না, এবং জামাত যা কিছু করার চেষ্টা করছে সব কিছুর বিরুদ্ধে
তারা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। এদেশের আওয়ামীপন্থী বুদ্ধিজীবী, এদেশের বিএনপিপন্থী বুদ্ধিজীবী, বাম ঘরানার বুদ্ধিজীবী, আমেরিকার দালাল, তারপরে ভারতের দালাল, চীনের দালাল, যারাই আছে না কেন সবাই এখন ঐক্যবদ্ধভাবে গত 1 মাস ধরে, বিশেষ করে জাকসু নির্বাচনের পরে একটা জামাত বিরোধী ঐক্য তারা তৈরি করে ফেলেছে। আপনারা লক্ষ্য করবেন যে সম্প্রতি জনাব তারেক রহমান লন্ডন থেকে তিনি একটি বক্তব্য দিয়েছেন। তো তিনি সেখানে বলেছেন যে গুপ্ত স্বৈরাচার সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে। স্পষ্ট তিনি গুপ্ত স্বৈরাচার বলতে জামাতকে বুঝিয়েছেন। এবং আরো যদি আপনি গুপ্ত স্বৈরাচারের ব্যাখ্যা আমি আপনাদেরকে দিই, তাহলে বুঝতে পারবেন যে জামাতকে কত ভয়ঙ্করভাবে তারেক রহমান সাহেব নিন্দা জানিয়েছেন বা তাদেরকে ওইভাবে আখ্যায়িত করেছেন। আমরা জানি যে স্বৈরাচার সাধারণত রাজনীতির যারা স্বৈরাচার তারা প্রকাশ্য স্বৈরাচারী কর্মকাণ্ড করেন। যেমন হিটলার, তার জীবনে কোনো গোপন কোনো বিষয় নেই। তারপর মুসলিনি, এরশাদ সাহেব, আবার এখন ফ্যাসিজমে শেখ হাসিনাকে বলা হচ্ছে, তিনি যা কিছু করেছেন স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে করেছেন। গুপ্ত তার জীবনে গুপ্ত কোনো কাজ ছিল না, বা এদের জীবনে গুপ্ত কোনো কাজ ছিল না। স্বৈরাচার কখনো গুপ্ত হয় না রাজনীতির ক্ষেত্রে। তবে অপরাজনীতি, অপসংস্কৃতি এবং আন্ডারওয়ার্ল্ডের যে কুকর্ম, আপনারা তো আন্ডারওয়ার্ল্ড জানেন, যেখানে মাদক চোরাচালান, তারপরে নারী পাচার, খুন, ধর্ষণ, তারপরে শেষে বিভিন্ন সিন্ডিকেট, মানে যা কিছু প্রকাশ্য দিবালোকে হয় না, রাতের আধারে হয়, এই কাজগুলোকে আন্ডারওয়ার্ল্ড বলা হয়। তো এই আন্ডারওয়ার্ল্ড যখন খুব প্রবল আকার ধারণ করে, তখন তারা নিজেরা সেই আন্ডারওয়ার্ল্ডের ডন বা রাজা বানিয়ে ফেলে। এবং সেই আন্ডারওয়ার্ল্ডের ডনদের মধ্যে আবার কিছু ডন রয়েছে যারা সিন্ডিকেট করে কাজ করে, 10-12 জন মিলে একত্রে কাজ করে। আবার কিছু কিছু ডন আছেন যারা এককভাবে স্বৈরাচার হয়ে ওঠেন এবং তার বাইরে অন্য কোনো ডনকে তারা কোনো মানে প্রিভিলেজ দেন না, এবং তাদের প্রতিদ্বন্দ্বী যারা আছে তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেন। তো তারা সেই আন্ডারওয়ার্ল্ডের সেই সর্বেসর্বা হয়ে পড়েন। শিকাগোর একজন বিখ্যাত আল কাপোন বা এরকম একটা নাম হবে, আমার নামটা মনে আসছে না, সরি মাফ করবেন, কিন্তু সেই প্রথম মহাযুদ্ধের পরে পুরো আমেরিকা থেকে শুরু করে ল্যাটিন আমেরিকা এবং ইউরোপকে যিনি তছনছ করে ফেলেছিলেন, সেই শিকাগোর বিখ্যাত সেই আন্ডারওয়ার্ল্ডের ডন, যিনি শিকাগোর মেয়র পর্যন্ত নির্বাচিত হয়েছিলেন। তো যাই হোক, তো এরকমভাবে আপনি হাজি মাস্তান আছে ভারতের 50-এর দশকের হাজি মাস্তানের পরে দাউদ ইব্রাহিমের পরে ছোট শাকিলের পরে ছোট রাজন, এরা খুবই আন্ডারওয়ার্ল্ডের ডন। আমাদের দেশে এরকম আন্ডারওয়ার্ল্ডের ডন এখন পর্যন্ত তৈরি হয়নি যারা কিনা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু দাউদ ইব্রাহিমকে আপনি যদি ধরেন এই আন্ডারওয়ার্ল্ডের ডন, আর অন্য নাটক সিনেমা যদি আপনি আন্ডারওয়ার্ল্ডের ডন বুঝতে চান, তাহলে গডফাদার সিনেমাটা আপনি দেখতে পারেন। ওদের প্রায় প্রতিটি সিরিজেই অসাধারণ নৈপুণ্যের সঙ্গে এই আন্ডারওয়ার্ল্ডের ডনদের যে চরিত্র, এটা ফুটিয়ে তোলা হয়েছে। তো যখন আন্ডারওয়ার্ল্ডে কেউ কোনো কাজ করেন এবং ওই ক্ষেত্রে ডন অন্য কারো কথা শোনেন না, এবং তিনি যাকে টার্গেট করেন মারার জন্য, যাকে টার্গেট করেন বক কাটার জন্য, যাকে টার্গেট করেন গলা কাটার জন্য, সেটা যে কোনো মূল্যে 100 বার যদি তিনি যাকে বলা হয় ফেল করেন বা পরাজিত হন, ব্যর্থ হন, তারপর তিনি সেই কাজগুলো করবেন। এটাকে বলা হয় স্বৈরাচারী গুপ্ত স্বৈরাচারকে যদি আপনি সুন্দরভাবে ব্যাখ্যা করেন, বিশ্লেষণ করেন, তাহলে তাদেরকে আসলে আন্ডারওয়ার্ল্ডের যে এই স্বৈরাচারী ডনগুলো রয়েছে তাদের সঙ্গে তুলনা করা যেতে পারে। বাংলাদেশের রাজনীতিতে জনাব তারেক রহমান সাহেব যখন এই গুপ্ত স্বৈরাচারের আতঙ্ক থেকে বা আক্রমণ থেকে বা গুপ্ত স্বৈরাচারের যে ক্ষয়ক্ষতি থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য, সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান করেন, আপনি বুঝতে পারেন যে তার ক্রোধ, তার ক্ষোভ কোন পর্যায়ে চলে গেছে। একটা সময় ছিল বিএনপির যারা লোকজন তারা জামাতের লোকজনদেরকে রীতিমতো দেবতা বা অলি আল্লাহ, পীর, মাসায়, গাউস, কুতুব, দেবতা বললাম, বিএনপিতে অনেক হিন্দু আছেন, তো হিন্দুরা তো আর অলি আল্লাহ মনে করবেন না, দরবেশ মনে করবেন না, তারা দেবতা মনে করবেন, সাধু সন্ন্যাসী মনে করবেন। তো এইভাবে বিএনপির সব লোক জামাতের লোকদেরকে সাধু সন্ন্যাসী মনে করতেন। বিএনপির মধ্যে যে সকল মুক্তিযোদ্ধা ছিলেন, যারা জামাতের সমালোচনা করতেন, চেষ্টা করতেন বা করেছেন, প্রায় সকলেই চাকরি হারিয়েছেন, পদ পদবি হারিয়েছেন, এবং রাজনীতিতে তাদের যে প্রভাব ছিল বিএনপি রাজনীতিতে সেটা হারিয়েছেন। এবং বলা হয়ে থাকে বেগম জিয়া নিজেও জামাতকে খুব ভালোবাসতেন,
আর তারেক রহমান সাহেব আরো বেশি ভালোবাসতেন জামাতকে আশ্রয় দেওয়ার জন্য, প্রশ্রয় দেওয়ার জন্য তিনি তার যে সর্বোচ্চ ক্ষমতা সেটা তিনি প্রয়োগ করেছেন। কিন্তু কালের বিবর্তনে এসে এই সম্পর্কটি এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে তিনি এদেরকে গুপ্ত সংগঠন হিসেবে আখ্যায়িত করেছেন, গুপ্ত স্বৈরাচার হিসেবে তাদেরকে গালি দিচ্ছেন। আর এই কাজগুলো হয়েছে মূলত সাম্প্রতিক যে দুটো নির্বাচন হলো, সেই ডাকসু নির্বাচন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং ডাকসু নির্বাচন। এবং এই নির্বাচনে আওয়ামী লীগ যা করতে পারেনি তার চেয়ে 1000 গুণ শিক্ষা বিএনপিকে এই জামাত দিয়ে দিয়েছে। ফলে বিএনপি তার সর্বশক্তি নিয়ে তার মিত্রদেরকে একত্র করে এবং তাদের যত লিঙ্কেজ রয়েছে সমস্ত লিঙ্কেজকে জড়ো করে এই সংগঠনটির বিরুদ্ধে জনমত তৈরি করা, তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা, রাজপথে মোকাবেলা করা এবং কূটনৈতিকভাবে মোকাবেলা করার জন্য তারা বলতে গেলে সর্বাত্মক যুদ্ধ শুরু করে দিয়েছে। অন্যদিকে জামাতে তো বসে নেই, যেহেতু তারা গুপ্ত সংগঠন। এখন বিএনপির মধ্যে কে যে জামাতের এজেন্ট, কার কাছে যে জামাতের তোহফা যাচ্ছে, কাকে যে জামাত রিক্রুট করে রেখেছে, এটা নিয়ে বিএনপির মধ্যে সবচেয়ে আতঙ্ক বেশি। ছাত্রদলের কোন নেতাটি আসলে মূলত শিবিরের লোক, যুবদলের কোন নেতাটি আসলে মূলত জামাতের লোক, কিংবা একেবারে জনাব তারেক রহমান সাহেবের লন্ডন অফিসের তার যে ঘনিষ্ঠজন, সেই ঘনিষ্ঠজনদের মধ্যে কে যে জামাতের লোক না, এটা কিন্তু এখন বুকে হাত দিয়ে বলা যাচ্ছে না। জামাত এমনই ভাবে প্রতিটি সংগঠনের মধ্যে ঢুকে গিয়েছে। এই যে গুপ্ত রাজনীতি, এই গুপ্ত রাজনীতি জামাতকে ইতিহাসের সবচেয়ে সুন্দরতম একটা জায়গায় রেখেছে বটে, কিন্তু তাদের যারা প্রতিপক্ষ তাদের জীবনটাকে মানে রীতিমতো তামাতামা করে দিয়েছে। সবার মধ্যে আতঙ্ক, সবার মধ্যে ভয়, সবার মধ্যে দুশ্চিন্তা। আমার পাশে যে বসে আছে সে কি জামাত, অথবা অনেকে নিজে নিজে চিন্তা করে যে আমি কি জামাত, এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে। ফলে মুখোমুখি দুটো পক্ষ, প্রকাশ্য একটি পক্ষ, গুপ্ত একটি পক্ষ। এখন গুপ্ত পক্ষের জয়লাভ হয় না প্রকাশ্য পক্ষের জয়লাভ হয়, সেটাই দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাস দর্পণ নিয়মিত অনুষ্ঠান সমসাময়িক বাংলাদেশে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা সমসাময়িক বাংলাদেশের রাজনীতি পরিস্থিতি নিয়ে কথা বলে থাকি, বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে এই বিষয় নিয়ে কথা বলে থাকি। আমরা আজকে যে বিষয়ে আমরা কথা বলবো, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সম্ভব নাকি অসম্ভব, এই বিষয়ে কথা বলবো। আপনারা দেখেছেন ডক্টর ইউনূস আমেরিকা এক সাক্ষাৎকারে বলেছেন যে আওয়ামী লীগ যে কোনো সময় নির্বাচনে বা আওয়ামী লীগ যে কোনো সময় রাজনীতিতে ফিরে আসতে পারে, কারণ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হয় নাই, রাজনৈতিক কার্যক্রম বাতিল করা হয়েছে। এ নিয়ে আমরা দেখতে পাচ্ছি দেশের বাইরে বিশেষ করে এনসিপি আজকে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে যে এই কথা কেন বলা হলো যে আওয়ামী লীগকে রাজনীতি ফিরিয়ে দেওয়ার জন্য। কারণ ডক্টর ইউনূস গতকাল আমাদের অনুষ্ঠানে যে আক্তার ছিলেন উনি বলেছেন, ইউনূস বুঝতে পেরেছেন যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের কোনো নির্বাচনই আপনার নির্বাচন করলে নির্বাচনটা করা কঠিন হবে এবং নির্বাচনটা দেশে এবং দেশের বাইরে গ্রহণযোগ্যতা পাবে না। এই কারণে ডক্টর ইউনূস আপনার আওয়ামী লীগকে নির্বাচন নিয়ে আসার চেষ্টা করছেন বলে বিশেষ করে মেজর আক্তার বললেন। মেজর আক্তার একটা কথা বলেছেন গতকালকে, আপনারা যারা লাইভ দেখেছেন, সেখানে উনি বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেনি এবং ফিরে আসবেন না, বলছেন শেখ হাসিনা আবার এসে প্রধানমন্ত্রী হবেন। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুদিন আগে আমরা বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি খারাপ অবস্থা, আপনারা দেখেছেন যে খাগড়াছড়িতে একটা মানে আদিবাসী মেয়েকে দর্শন করা হয়েছে, এরপর ময়মনসিংহে আরেকটা মেয়েকে দর্শন করা হয়েছে, সেও মেয়েটা আদিবাসী। এ নিয়ে কিন্তু দেশে এবং দেশের বাইরে বিশেষ করে অনেকেই বলছেন, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য একক দিন এক করে দিচ্ছেন। আগের দিন বলেছেন মানে সরাসরি ভারতের নাম বলেনি, পার্শ্ববর্তী দেশ এবং স্বৈরাচার দূষণ মানে আওয়ামী লীগকে লক্ষ্য করে বলেছেন যে এরাই কিন্তু বাংলাদেশের এই দর্শন বা বাংলাদেশের মানে আইন শৃঙ্খলা অবনতির জন্য এরাই দেয়, যাই করছে সব হয় আওয়ামী লীগ, নাহলে ভারতের দুঃচাপানো হচ্ছে। কিন্তু এই স্বরাষ্ট্র উপদেষ্টাদের ব্যর্থ, এটা আমার বক্তব্য না, অনেক দর্শকরা কমেন্টস করেন, অনেকেই বলেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ মানুষ এবং সেই ব্যর্থতা টাকার জন্য যখনই উনার ব্যর্থতা সামনে চলে আসে তখন ভারত অথবা আওয়ামী লীগের উপর দুঃসাবে সেইটা থেকে উনি চান আর এই যে নিজকে রক্ষা করতে। কিন্তু শেষ পর্যন্ত কি মানে ডক্টর ইউনূস বলেন বা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন কেউ কি রক্ষা পেতে পারবেন? এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আজকে আমাদের অতিথি আছেন এই সময়ে সাহসী মানুষ, রাজনীতি বিশ্লেষক, ব্লগার, মানবাধিকার সংগঠক শেখ ফরিদ ভাই। ফরিদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ফরিদ ভাই, কৃতজ্ঞতা নাই, শুরুতেই আপনার শারীরিকভাবে অসুস্থ থেকে আমাদের অনুষ্ঠানে যোগদান করেছেন। ফরিদ ভাই, আমরা আজকে আপনাকে রেখেছি এই কারণে, আমরা এক অনুষ্ঠান করতেছি কারণ আপনি
মানে বাংলাদেশটা মানে কিভাবে কি হচ্ছে কি করছে, আমরা অনেক তথ্য জানেন, তথ্য পান, আপনাকে অনেকেই মেসেজ দিবেন কি আমরা জানি, সচিবালয় থেকে মেসেজ দিয়ে আমরা তথ্য দেওয়া হয়। এই তথ্যগুলো কিন্তু বাংলাদেশের একজন আলোচক থেকে কিন্তু করতে পারেন না, জানলেও করতে পারেন না, কারণ হচ্ছে জানেন যেভাবে তাদের প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, তারা ভয়ে আমাদের টকশো গুলোতে আসেন না। তাই আমরা এককভাবে আজকে রেখেছি, আমরা চাই আমাদের দর্শকদের কাছে বাংলাদেশে কি ঘটছে এই বিষয়ে কথা বলবো। আজকের বিষয় হচ্ছে ফরিদে, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সম্পূর্ণ কি অসম্ভব? কি ডক্টর ইউনূস কি ভয় পেয়ে গেছেন আওয়ামী লীগের এই কয়েকটা মিছিল দেখে? কি বলবেন? ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আর আপনি আমাকে একক প্রোগ্রাম করার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে আমার কাছে সচিবালয় থেকে যেমন তথ্য আসে, পাশাপাশি পুলিশের হেডকোয়ার্টার থেকেও আসে, সেনাবাহিনীর মধ্য থেকেও আমার কাছে তথ্য আসে, এমনকি বিভিন্ন রাজনৈতিক নেতারা আমাকে তথ্য দিয়ে থাকেন। এটা সত্য, আমাকে না অনেকেই দিয়ে থাকেন, কেউ বলেন কেউ বলেন না, পার্থক্য এইটুকু। তো আর তারপরে নিজেরও কিছু চেষ্টা থাকে, আমি সাধারণ জনগণের সাথে কথা বলি, গ্রামের কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, চায়ের দোকানদার থেকে শুরু করে বিভিন্ন পেশা শ্রেণীর ছোট বড় সবার সাথে এই কথা বলি। সাধারণ অজপাড়া গায়ের, মনে করেন আমাদের মধুপুর একটা হাট আছে, আমাদের জামালপুরের পাশে, সরিষাবাড়ি থানার পাশে মধুপুর হাটের লোকদের সাথে আমি কথা বলি। জামালপুরের বিভিন্ন হাট বাজার আছে, সেগুলো সাধারণ মানুষের সাথে কথা বলি। যে লোকটা সাধারণ খুবই ছোট পেশায় আছে তার সাথে কথা বলি, চায়ের দোকানের কর্মচারীর সাথে কথা বলি, পানের দোকানদারের সাথে কথা বলি, তারপর আপনার আরো যে যারা যত রকম দোকান আছে, কোন দোকানে কর্মচারীদের সাথে কথা বলি, সবার সাথে বলি, জানার চেষ্টা করি। সবগুলো উৎস, কোন উৎসই কোনটার চাইতে কম না। আপনি যেটা বললেন যে আজকে আপনি যেটা শিরোনাম দিয়েছেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সম্ভব নাকি অসম্ভব, আবার একটা প্রশ্ন করেছেন যে ডক্টর ইউনূস ভয় পেয়ে গেল নাকি। ভয় তো তার পাওয়ারই কথা। তিনি যদি, তার কোনো রাজনৈতিক দল নেই, তার পক্ষে 300 লোক নেই, 200 লোক নেই, জামাত তার সবচেয়ে শক্তিশালী পার্টনার, সে জামাতের 3 থেকে 5% সমর্থক, তারা যদি ভয় পায় তো ডক্টর ইউনূস তো ভয় পাবেই, তার তো কোনো লোকজনই নাই। তার যে আত্মীয় স্বজন আছে, ডক্টর ইউনূসের যে আত্মীয় স্বজন আছে, তারও তো তার পক্ষে নাই। আপনি দেখেন বাংলাদেশে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, সে আওয়ামী লীগ বা ছাত্রলীগের বাংলাদেশের যে কোনো উপজেলা, একটা ওয়ার্ডের যত লোক আছে, ডক্টর ইউনূসের পক্ষে সেই লোকগুলো মিছিল করে দেখাতো দেখে আমাকে, পারবে? তারা পারবে না, কখনোই পারেনি, পারবেও না। এখন আপনি কিছু সময়ের জন্য একটা ভেলকি দেখিয়ে বা কারো কাঁধের জোরে আপনি অনেক কিছু করতে পারবেন। আপনি যদি আপনার 2 বছরের বাচ্চাকেও আপনি হাতির উপরে উঠান, অনেক বড় দেখা যাবে, কিন্তু যখন হাতিটা চলে যাবে তখন আপনি কি? তখন সে আপনি 2 বছরের শিশু, আপনার 2 বছরের বাচ্চা। এগুলো তো ডক্টর ইউনূস জানে। ডক্টর ইউনূস কিন্তু তার নিজের ক্ষমতা সম্পর্কে জানে, তার যোগ্যতা সম্পর্ক সবচেয়ে ভালো জানেন, তার অযোগ্যতা সম্পর্ক তিনি সবচেয়ে ওয়াকিফাল, তাই না? তো ডক্টর ইউনূস তো ভয় পাবেই। আর বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া আপনি নির্বাচন করবেন, বিএনপি ছাড়া, জামাত ছাড়া নির্বাচন করলে যদি সেই নির্বাচন অগ্রহণযোগ্য হয়, তাহলে বিএনপি জামাত মিলে যতটুকু তাদের জনসমর্থন রয়েছে, তার চাইতে বেশি এখন আওয়ামী লীগের রয়েছে। তাহলে এখন আপনি আওয়ামী লীগকে বাদ দিলে কিভাবে আপনি আপনার নির্বাচনকে ইনক্লুসিভ নির্বাচন করবেন, কিভাবে এই নির্বাচনকে বৈধতা দেবেন? আর কারো বাবার ক্ষমতা আছে আওয়ামী লীগকে ঠেকানো? কারো বাবার ক্ষমতা, ইউনূস তো দূরের কথা, বিএনপি পারবে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করতে? জামাত কি পারবে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করতে? জামাত বিএনপি ছাড়া কিন্তু আওয়ামী লীগ নির্বাচন করেছে, সেটা তারা পেরেছে, এরা কিন্তু পারবে না। এরা পারবে না, তাই তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। এরা যাতে, আপনি দেখেন বিএনপি জামাতের জন্য নির্বাচন উন্মুক্ত ছিল, বলে নাই যে বিএনপি জামাত নির্বাচন আসতে পারবে না, বরং আওয়ামী লীগ বিএনপি জামাতকে ডেকেছে, বিএনপি জামাত যায়নি। এখানেই দেখেন যে আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচন অসম্ভব তার প্রমাণ দেখেন, এবং আন্তর্জাতিক ভাবে যে গ্রহণযোগ্যতা পাবে না, দেশে যে গ্রহণযোগ্যতা পাবে না তার প্রমাণ হচ্ছে জামাত, বিএনপি, এরা শুধু আওয়ামী লীগ না, এরা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতেছে। কারণ কি? কারণ এদের ভীতি কাজ করে। আবারও বলতেছি, আওয়ামী লীগ চেয়েছিল বিএনপি নির্বাচন অংশগ্রহণ করুক, জামাত নির্বাচন অংশগ্রহণ করুক, তারা আসে নাই। সেটা ভয়ে না আসুক বা আওয়ামী লীগ জোর করে নিয়ে নিবে সেই জন্য না আসুক, যে কোনো কারণে আসুক, তারা আসে নাই। তাদের কিন্তু বলা নেই তোমরা আইসো। জামাতকেও নিষিদ্ধ করেনি, বিএনপিকে তো নিষিদ্ধ করার প্রশ্নই আসে না আওয়ামী লীগের, তাই না? তারা আসে নাই। আর এখন কিন্তু ঠিক উল্টা, ঠিক আওয়ামী লীগ যে কাজটা করেছে তার উল্টো কাজটা তারা করতেছে। তারা কি করছে? আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিয়েছে, ছাত্রলীগ নিষিদ্ধ করে দিয়েছে, জয় বাংলা স্লোগান দিলে তা ভেঙে ফেলতেছে, জেলখানাতে মানুষ মেরে ফেলতেছে, এমনকি এই লাশ বিএনপি আওয়ামী লীগের নেতাদের লাশ হ্যান্ডকাপ পরা অবস্থায় থাকে। এত ভয় তাদের, এত ভয় পায় তারা। তো এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরও তারা এখন জাতীয় পার্টি নিষিদ্ধ করতে চায়। কারণ কি? যদি জাতীয় পার্টির কাঁধে ভর করে আওয়ামী লীগ চলে আসে, এত ভয় তাদের। শুধু তাই না, দেখবেন আওয়ামী লীগকে
স্বতন্ত্র নির্বাচন যাতে আওয়ামী লীগের লোকজন না করতে পারে তার জন্য সকল আয়োজন তারা করবে। অর্থাৎ ফ্যাসিস্টটা কে? কে গণতন্ত্র বিরোধী? কে গণতন্ত্র হত্যাকারী? আওয়ামী লীগ, না এখন যারা ক্ষমতায় আছে এবং ক্ষমতার ভাগিদার তারা? বক্তব্যটা পরিষ্কার, যারা এখন ক্ষমতায় আছে এবং ক্ষমতার ভাগিদার তারা হচ্ছে আসল ফ্যাসিস্ট। তারা যদি আওয়ামী লীগকে বলে থাকে ফ্যাসিস্ট, তাহলে তারা ফ্যাসিস্টের আব্বা বা ফ্যাসিস্টের দাদা। তার প্রমাণ আপনি দেখতে পাচ্ছেন। আপনি ভয় পাচ্ছেন কেন? আপনাকে তো জাতীয় পার্টিকে তো আহ, জামাতকে তো আওয়ামী লীগ নিষিদ্ধ করেনি কোনো নির্বাচনে, বিএনপিকে নিষিদ্ধ করেনি কোনো নির্বাচনে, বরং আওয়ামী লীগ বলেছে আপনারা নির্বাচনে আসেন, তারা বলেছে আমরা নির্বাচনে যাবো না। আর এখন আওয়ামী লীগ নির্বাচনে যেতে চায়, আর আপনি নির্বাচন বন্ধ করে দিয়ে একদিকে 14 মাস পরে নির্বাচন দিতেছেন। পাশাপাশি আপনি কি করেছেন? ডক্টর ইউনূস, জামাত, বিএনপিরা কি করতেছে? আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিয়েছে। এমনকি দেখেন আপনি কত ভয় তাদের, নিষিদ্ধ করার পরও তাদের ভয়। ডক্টর ইউনূস শুধু বলেছেন যে নির্বাচন আওয়ামী লীগের আসলে বাধা নেই। আপনি বলেন এনসিপি মিছিল করেছে, ডক্টর ইউনূসের যারা চামচ তারা গেলমান। আমরা দেখলাম একজন উবার ড্রাইভার খুব চিৎকার চেঁচামেচি শুরু করছে, তিনি ইউনূসের পদত্যাগ চেয়েছেন, ইউনূসকে হটাতে চেয়েছেন। তারপর প্যানিক ভট্ট ল্যাংটা সুলেমান যা ইচ্ছা তাই বলেছে, এমনকি জামাতেরও যা ইচ্ছা তাই বলছে, বেইমানি করতেছে। মানে কত ভয় তাদের। তো আপনাদের একটা জিনিস বলে দিতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ছাড়া এই নির্বাচন ইনক্লুসিভ হবেই না, একতরফা নির্বাচন। এটা তো একটা শিশু বোঝে। পাশাপাশি আন্তর্জাতিক ভাবে গ্রহণযোগ্যতা পাবে না, পাবে তো নাই। আর আওয়ামী লীগের নির্বাচন হতে দিবে না। আপনারা কিভাবে আশা করেন যে আওয়ামী লীগের মতো একটা বড় দলকে রেখে আপনি নির্বাচন করবেন, যেখানে 40-45% জনসমর্থন তার আছে? আর এখানে কিন্তু এই বিএনপি, জামাত, তারপর এনসিপি, ফেনসিপি, গেনসিপি, মেনসিপি যা আছে, এই সমস্ত চিঙ্কুবাম মিঙ্কুবাম যা আছে, এদের এত ভয় কিসে? আওয়ামী লীগকে যদি জনগণ অচ্ছেদ মনে করে, জনগণ যদি মনে করে আওয়ামী লীগ ফ্যাসিস্ট, জনগণ যদি মনে করে আওয়ামী লীগের কোনো গ্রহণযোগ্যতা নেই, ভোট দিবে না। আপনি যদি মনে করেন যে শেখ ফরিদ সবচেয়ে খারাপ মানুষ, শেখ ফরিদ জামালপুরের সবচেয়ে বাজে লোক, শেখ ফরিদ সবচেয়ে জামালপুর অযোগ্য লোক, এবং শেখ ফরিদ একেবারে অচ্ছুত, ওকে, আপনি আমাকে আইন করে নিষিদ্ধ করেন কেন? আবার নিষিদ্ধ করেছেন, আমাকে কোর্টেও যেতে দেন। কোর্টে গিয়ে আমি বলবো ভাই আমাকে যে নিষিদ্ধ করলেন এডিটর সাহেব প্রবাস দর্পণে না আসার জন্য, আমি যে কৈফিয়ত চাবো সেই কৈফিয়ত আপনি দিতে দিচ্ছেন না, বরং কৈফিয়ত চাইতে গেলে আপনি আমাকে মারতেছেন। তার মানে কি আমি অচ্যুত নই? তার মানে কি শেখ ফরিদ জামালপুর অচ্যুত নয়? তার মানে কি শেখ ফরিদ জামালপুর অগ্রহণযোগ্য, এই কথাটা মিথ্যা? তার মানে কি শেখ ফরিদকে আপনি বলেছেন ফ্যাসিস্ট, এটা মিথ্যা? আপনি শেখ ফরিদকে অসৎ বলেছেন, এটা মিথ্যা? তাই আপনারা তো ভাই আমাকে নিষিদ্ধ করে আপনি জামালপুরে গিয়ে আপনি আমাকে নিষিদ্ধ করলেন, আমার আত্মীয় স্বজনকে নিষিদ্ধ করলেন, আমার জামালপুরের লোকজনকে নিষিদ্ধ করে আপনি খালি মাঠে বল দিতে গেছেন। বিষয়টা এই আওয়ামী লীগের সাথে এটাই ঘটেছে। এদের মুরুদ এতই কম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হয়েছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হয়েছে। তারপরে তার সহযোগী নয়, তার তার সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছিল সে জাতীয় পার্টিকে আপনি নিষিদ্ধ করতেছেন। এত ভয় আওয়ামী লীগকে নিয়ে। অথচ আওয়ামী লীগ নাকি অচ্যুত, আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ নাকি 50 বছরে, 5 বছরে, 100 বছরে কোনোদিন ক্ষমতায় আসবে না। এতই যদি আপনাদের কনফিডেন্ট, তাহলে আপনারা কেন নৌকা মার্কা রাখতেছেন না? আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিয়েছেন। আর যখনই এই আমাদের বুইরা খাটাস মার্শাল আদম ব্যাপারে সাহেব যখন বলছে একটু তাহলে আওয়ামী লীগকে নির্বাচনে বাধা নেই, নির্বাচন করতে বা তাদের আন্দোলন, তাদের রাজনীতি করতে বাধা নেই, তখনই আপনারা চিৎকার চেঁচামেচি শুরু করলেন কেন? কারণ রাশেদ জানে, এই যে গণরিয়া পরিষদের রাশেদ জানে তার 5টা ভোট নাই, গণরিয়া পরিষদে তারেক জানে তার 5টা ভোট নাই, বিভিন্ন জানে জিন্দেগিতে সে যদি কোটায় না আসে এমপি হতে দূরের কথা মেম্বার হতে পারবে। এনসিপি গ্যাং জানে তারা ইহ জনমে মেম্বার হতে পারবে। তারা তো দূরের কথা এনসিপির যে বাপ চাচা আছে, বাপ দাদ আছে, তারাও কোনোদিন মেম্বার হইতে পারে। সুতরাং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এই তো বদমাইশি, এগুলো জনগণ বুঝে। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। জি, একটা বিষয়, যে বিষয়টা হচ্ছে আমরা গতকাল দেখেছি অনেক মানুষ এই ভিডিও দেখে খেদেছে, বিশেষ করে আপনার নুরুল মজিদ হুমায়ুন, যিনি ছিলেন সাবেক শিল্পমন্ত্রী। তিনি মারা গেলেন, মারা যাওয়ার পর তাকে মাইকিং করতে দেওয়া হলো তার জানাজার জন্য, এবং তার ছেলে বলেছেন, তাকে বলা হয়েছে বা তার ফ্যামিলিকে বলা হয়েছে বাড়ির উঠোনে যাতে নামাজ পড়ানো হয়, এবং বলা হয়েছে যাতে 100 বেশি মানুষ হয় না। সে জায়গায় আমরা দেখলাম এত বাধা, এত বিপত্তির পরেও হাজার হাজার মানুষ, মানে এই নুরুল মজিদ হুমায়ুন, যিনি সাবেক শিল্পমন্ত্রী ছিলেন, আওয়ামী লীগ নেতা ছিলেন, এবং কি ছাত্রলীগের তুকুর নেতা ছিলেন, জগন্নাথ বিশ্ব কলেজের ছাত্রলীগের সভাপতি ছিলেন 69-এর, সেই নেতাকে আমরা যখন দেখলাম হাজার হাজার মানুষ সব ভয় আতঙ্ক গ্রেপ্তার, মানে সবগুলাকে মানে প্রতিরোধ করে একদম বলবো বিশাল সমাবেশে নামাজে জানাজায় অংশগ্রহণ করলেন। মানে সেই আতঙ্কটা কি ডক্টর ইউনূস বা বর্তমান সরকার বা এনসিপি এদের মাথায় বা এদেরকে কিছু আতঙ্কে কি ঘুম হারাম করে ফেলছে? কি বলবেন ফরিদ ভাই? নিঃসন্দেহে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ
বাংলাদেশ যুবলীগ, এদের একজন নেতা পোলার মুসলমানিতে যে লোক হয়, ডক্টর ইউনূসের এনসিপি গ্যাংটা হাজির করতে পারবে না। একটা মুসলমানের অনুষ্ঠানে 7 বছরের আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের যে কোনো নেতা, ছাত্রলীগ তো বিয়ে করে না, যুবলীগের যে কোনো নেতা সন্তানের যে মুসলমানি হয়, বুঝতে পারছেন তো, 7 বছর বা 5 বছরের মুসলমানি করা, সে মুসলমানের অনুষ্ঠানে, বিয়ে দাওয়াতের কথা বলিনি, অথচ পাবেই না তারা। মুসলমানি করার অনুষ্ঠানে যতগুলো লোক হয়, এনসিপি গ্যাংয়ের ততগুলো লোক সারা দেশে নাই। ডক্টর ইউনূসের সারা দেশে সেই লোক নাই, তাই তাদের এত ভয়। আমার পোলার মুসলমানিতে যে অনুষ্ঠানের লোকটি হবে বা হয়েছিল, সেই লোকটি এদের নাই দলে, এরা তো ভয় পাবে। ভয় পাওয়াটাই স্বাভাবিক। কেন ভয় পাবে না? কারণ জয় বাংলা স্লোগান তো গগন বিদারী, গগন বিদীর্ণ করা স্লোগান। জয় বাংলা স্লোগান শুনে পাক হানাদার বাহিনী ভয় পেত। জয় বাংলা স্লোগান শুনে জামাতের আল বদর আল শামস, রাজাকার, এদের ঘুম হারাম হয়ে যেত। তো এরা তো ভয় পাবেই। ভয় পাওয়াটাই স্বাভাবিক। কেন তারা ভয় পাবেন আপনি আমাকে বলেন? বাংলাদেশ আওয়ামী লীগকে এত মারতেছেন, এত পেটাইতেছেন, তাদের আপনি মৃতদেহের হাতে আপনি হ্যান্ডকাপ লাগিয়ে রাখছেন। অর্থাৎ জীবিত বঙ্গবন্ধুর সৈনিকের চাইতে মৃত বঙ্গবন্ধুর সৈনিক কত শক্তিশালী, তার প্রমাণ কিন্তু এই যে মাজিদ হুমায়ুন দিয়ে গেলেন। নুরুল মাজিদ হুমায়ুন, সাবেক শিল্পমন্ত্রী, এটা দিয়ে গেছেন, সাবেক ছাত্র নেতা, তিনি প্রমাণ করে গেছেন। আমি আগে শুধু বলতাম যে জীবিত বঙ্গবন্ধুর চাইতে মৃত বঙ্গবন্ধু অনেক শক্তিশালী, কিন্তু এখন কি দেখলাম, ওরে বাপরে বাপ, তার চেয়েও ভয়ঙ্কর, যে তার চেয়েও বিস্ময়কর, যে বঙ্গবন্ধুর সৈনিক যারা জীবিত তাদের চাইতে মৃত বঙ্গবন্ধুর সৈনিকেরা আরো বেশি শক্তিশালী। তাই মৃতদেহের হাতে আপনাকে হাতকড়া করাতে হয়। আপনি কত ভয় পান? ডক্টর ইউনূস, এই আদম ব্যাপারী ইউনূস, এই এনজিও গ্রাম সরকারের ইউনূস, এই সুদী কারবারের ইউনূস, মিথ্যাবাদী স্বৈরাচার, মুক্তিযুদ্ধ বিরোধী, জঙ্গি বন্ধু, জঙ্গি পিতা ইউনূস মনে করতেছে যে যেভাবে বাংলাদেশ আওয়ামী লীগের, ছাত্রলীগের মানুষ মাঠে নামতেছে, তো অস্তিত্ব থাকবে না। এরা নিষিদ্ধ করে, পিটিয়ে, মেরে, কেটে এরা সুখ পাচ্ছে না, স্বস্তি পাচ্ছে না। এরা ভেবেছিল আওয়ামী লীগকে, ছাত্রলীগকে নিষিদ্ধ করলে, মারলে, পেটালে, জেলে দিলে তাদের কন্যাদের, মেয়েদের, বউ, মা, খালাকে, ভাগ্নিকে ধর্ষণ করলে এরা নীরব হয়ে যাবে। কিন্তু এরা দেখতেছেন না, তারপর বাংলাদেশ আওয়ামী লীগকে ঠেকানো যাচ্ছে না, বাংলাদেশ ছাত্রলীগকে ঠেকানো যাচ্ছে না, বাংলাদেশ যুবলীগকে ঠেকানো যাচ্ছে না, মুক্তিযুদ্ধের পক্ষের কোন মানুষকে ঠেকানো যাচ্ছে না। শেখ ফরিদের মতো লোক পয়দা হয়ে যাচ্ছে, আওয়ামী লীগের বাইরে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তৈরি হয়ে যাচ্ছে। এই জন্য তার এত ভয়। আরে ভাই, আমার একটা ইউটিউব চ্যানেলকে সরকার ভয় পায়, আমার নামে ইউটিউব চ্যানেল করতে দিত না, তারা কথা বলতে দিতে চায় না। আপনি প্রমাণ দেখেন নাই? তারা কলিমুল্লাহ স্যারকে ভয় পায়, একটা ভয়েস। তারা তো এখন পান্না ভাইকে ভয় পায়। এরা কেন ভয় পায়? কারণ এরা জানে যে কথা বললেই এরা টিকবে না, মিছিল তো দূরের কথা। যেভাবে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে, আমি বলেছি তো, শুধুমাত্র কালকে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাক, যুবলীগের মহিলাদের পেশাবের বেগে চলে যাবে, এই ইউনূস সরকার বঙ্গোপসাগরে ভেসে যাবে। আমি সরি এই ধরনের শব্দ ব্যবহার করবো। শুধুমাত্র যুব মহিলা লীগ যাবে, যুব মহিলা লীগ, আওয়ামী মহিলা লীগ যাবে না, যুব মহিলা লীগ যাবে। শুধুমাত্র মাঠে থাকবে, এদের পেশাব করে দিলে ঢাকা শহর থেকে ভাইসা যাইতে হবে এই এনসিপি গ্যাং, ফেনসিপি গ্যাং, ওই এই কি গণরিয়া পরিষদ। কারণ ওই যে আর কিন্তু সেনাবাহিনী এই সমস্ত গ্যাং এর পাশে আর দাঁড়াবে না, মানুষ কিন্তু আর যাবে না। কারণ মানুষ বুঝে গেছে যে জুলাই তথাকথিত আন্দোলনটা ছিল আসলে জুলাই সন্ত্রাসী আন্দোলন। এখন মানুষ বুঝে গেছে যে জুলাই সন্ত্রাসের আন্দোলন ছিল এই দেশের বন্দর বিদেশির হাতে তুলে দেওয়ার আন্দোলন। জনগণ এখন বুঝে গেছে জুলাই সন্ত্রাস আন্দোলন ছিল এই দেশের মানুষের অধিকার বঞ্চিত করার আন্দোলন। এই দেশের জনগণ এখন বুঝে গেছে জুলাই সন্ত্রাস আন্দোলন আসলে ভোটাধিকারের কথা ছিল না। জনগণ, এই দেশের জনগণ বুঝে গেছে যে এই জুলাই সন্ত্রাসী আন্দোলন কোটার আন্দোলন ছিল না। জনগণ বুঝে গেছে জুলাই সন্ত্রাসের আন্দোলন আসলে দিনের ভোট রাইতে, রাইতের ভোট দিনে, এই সমস্ত বোগাস কথাই ছিল না। জনগণের কাছে এখন স্পষ্ট, জুলাই সন্ত্রাস ছিল এই দেশের বন্দর বিদেশির হাতে তুলে দেওয়া, এই দেশের করিডোর বিদেশিদের দিয়ে দেওয়া, এই দেশের ভূমি বিদেশিদের দিয়ে দেওয়া, এই দেশের রাজনীতি বিদেশির হাতে তুলে দেওয়া, এই দেশের অর্থনীতি বিদেশের হাতে তুলে দেওয়া। কত বড়, মানে কি ধরনের একটা সরকার এখন ক্ষমতায় আছে। একটি দেশ বলেছে বাংলাদেশের বাজেট কোথায় কি খরচ হয় সে দেশকে দিতে হবে। কি হাস্যকর ব্যাপার, একটা মানুষ প্রতিবাদ করলো না। কি হাস্যকর ব্যাপার যে এই দেশকে আমেরিকার সাথে চুক্তি করতে হয়, আন্ডাও আমেরিকা থেকে আনতে হবে। আপনি কিভাবে আমেরিকা থেকে আন্ডা এনে এই দেশে খাবেন? আমার তো মাথায় ঢুকে না। ওই শিপটা আমেরিকা থেকে যে মাল প্রোডাক্ট আসবে, আসতে কতদিন লাগবে? আমার তো মাথায় এটা ঢুকে না। আমি যে অর্থনীতি বুঝি না, আমি যে বাণিজ্য বুঝি না, তারপরে তো এতটুকু তো বুঝি যে আমেরিকা থেকে আন্ডা বাংলাদেশে এনে খাওয়া যাবে না।
কোনো প্রযুক্তি নাই যে এখানে আপনি ওইভাবে রেখে খাবেন, তারপর দাম দ্বিগুণ দামে আপনি গম কিনবেন। এগুলো কি? আপনি দেখেন আজকেও বাংলাদেশের জেলেদের ধরে নিয়ে গেছে আরাকান আর্মি, কই এখন তো কারো অনুভূতি জাগে না। কিন্তু একটা জেলেকে যদি ভারত ধরে নিয়ে যেত, একটা একটা এই সারা বছরে 365 দিনে যদি একটা জেলেকে ভারত ভুলেও ধরে নিয়ে যেত, তাহলে এতক্ষণ দেখতেন বাংলাদেশের নয়াপল্টন গরম হয়ে যেত, পুরানা পল্টন গরম হয়ে যেত, শাহবাগ গরম হয়ে যেত। আগে তো আমাদের শাহবাগী বলে গালি দিত, তো এখন বোধহয় তারা শাহবাগী, তাই তাদের আর গালি দেয় না কেউ। এখন কিন্তু তারাও শাহবাগে যায়। এখন আজকাল জামাত শিবিরও শাহবাগে যায়, মৌলবীরাও শাহবাগে গিয়ে আন্দোলন করে। আর আমরা যখন শাহবাগে গিয়ে এই স্বাধীনতা বিরোধীদের, মুক্তিযুদ্ধ বিরোধীদের, মানবতা বিরোধী অপরাধের জন্য ফাঁসির আন্দোলন করেছি, তাদের বিচারের জন্য আন্দোলন করেছে, আমাদের শাহবাগী বলে গালাগালি করছে। আমরা তো শাহবাগী, আমি আর দুজনে চলে যাবো, তোমরা কি এখন শাহবাগী? মনে হয় এখন তারা শাহবাগী। যেটা বলতেছিলাম, তাদের ভয় পেতে হবে, কারণ জনগণ এখন তাদের সাথে নাই, তখনও ছিল না, বিভ্রান্ত হয়ে গেছিল। 5ই আগস্টে আজকে দেখেন একটা গান, জেমসের মতো একটা বাংলাদেশের একটা কিংবদন্তি শিল্পী, এই জেমসকে একটা অনুষ্ঠান করতে দেওয়া হয় না, গানের বলা হয়েছে মুরব্বীরা নাকি বাধা দিয়েছে। ডিসি সাহেব সেই মুরব্বীর কথা বলে না। আমরা জানি এই মুরব্বীটাকে, এই মুরব্বীটা হচ্ছে তাবলিগ করা, এই মুরব্বীটা হচ্ছে সালাফি মৌলবী, এই মৌলবীটা হচ্ছে ওয়াজকারী মৌলবী, এই মুরব্বীটা হচ্ছে তাবলিগের লোক, এই মুরব্বীটা হচ্ছে জামাতের লোক, এই মুরব্বীটা হচ্ছে হেফাজতের লোক, এই মুরব্বীটা হচ্ছে সরমনায় পীরের লোক। তারা গানও গাইতে দিবে না জেমসের মতো একজন কিংবদন্তি শিল্পীকে। তো দেশে যে কি হচ্ছে আমরা তো বুঝতে পারতেছি। এই যে জঙ্গি বান্ধব সরকার, এই যে মৌলবাদ বান্ধব সরকার, এদের ভয় বাংলাদেশ এখন 2 ভাগে বিভক্ত। মুক্তিযুদ্ধের পক্ষ, মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি। এখন বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত এগুলো কিছুই নাই, পিঙ্কু বাম ঠামটাম কিচ্ছুই নাই। বাংলাদেশ এখন 2 ভাগে বিভক্ত। আমার বক্তব্য পরিষ্কার, বাংলাদেশ এখন 2 ভাগে বিভক্ত। আবারও বলতেছি, বাংলাদেশ এখন মুক্তিযুদ্ধের পক্ষে আর বিপক্ষে, আর কোনো দল নাই। এখন মুক্তিযুদ্ধের বিপক্ষ দল ক্ষমতায়, বাংলাদেশের বিপক্ষ দল এখন ক্ষমতায়, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী দল ক্ষমতায়, বাংলাদেশকে যারা মানচিত্রকে মানে নাই তারা এখন ক্ষমতায়। তাই তারা ভয় পাচ্ছে যে কোনো সময় আওয়ামী লীগ চলে আসবে। আর এরা সবসময় ভারত যুদ্ধের ভয় দেখাবে, কারণ তাদের আর কোনো পুঁজি নাই। তারা কেন একবার বলে যে খাগড়াছড়িতে ধর্ষণ করেছে অমুসলিম, এটা বলেছে, এখন তারাই রিপোর্ট দিয়েছে সেখানে ধর্ষণই হয় নাই, আবার বলতেছে এটা আওয়ামী লীগ করেছে, আবার বলেছে এটা ভারতের ষড়যন্ত্র। তো এরা নিজেদের 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 শাক, নিজেদের মানে বদবায়ু আর কাশি দিয়ে কতক্ষণ ঢাকবে। তারা তাদের প্রত্যেকটা স্টেটমেন্ট তাদের বিরুদ্ধে চলে যায়। আজকে আবার একজন দেখলাম, একজন গুজব সম্রাট লিখেছে বাংলাদেশে নাকি কোটি কোটি টাকা ভারত জাল টাকা পাঠাচ্ছে, একটা নয়া গুজব শুরু করছে। ঠিক আছে, এই যে বদমাইশি, বাংলাদেশকে অস্থিতিশীল করতে হবে না ভারতকে, বাংলাদেশকে দখল করতে ভারতের যুদ্ধ করতে হবে না। একটা গুলি পাকিস্তানের বিরুদ্ধে খরচ করে নাই, পাকিস্তানকে ভিখারিস্তান বানিয়ে দিয়েছে ভারত। ভারত পাকিস্তানের বিরুদ্ধে শুধু কূটনৈতিক যুদ্ধে পাকিস্তানের বর্তমান নাম ভিখারিস্তান। তো পাকিস্তানের মতো দেশ যেখানে ঠিক নাই, পাকিস্তানের বিষয়ে আনছেন যখন, ফরিদ ভাই পাকিস্তানের বিষয়ে যেহেতু আনছেন, আমরা একটা বিষয় দেখলাম যে একজন বাংলাদেশের নাগরিক যিনি আপনার পাকিস্তান আর্মির গুলিতে নিহত হয়েছেন এবং পাকিস্তানের জঙ্গি হিসাবে কিন্তু বাংলাদেশের নাগরিক, মানে দুবাইয়ের কথা বলে পাকিস্তান চলে গেছেন। তো এখন যেটা হচ্ছে, অনেকেই বলছেন যে, বা আপনার কাছে অনেক তথ্য আছে যে আপনার পার্বত্য চট্টগ্রাম অশান্ত করা এবং আমরা করিডোর দেওয়া এবং আপনার বাংলাদেশে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করার জন্য পাকিস্তান সহ বিভিন্ন জায়গায় ট্রেনিং দেওয়া হচ্ছে। এই বিষয়গুলো সম্বন্ধে একটু বলেন প্লিজ। জি, ধন্যবাদ আপনাকে। শুনেন, ওই জঙ্গি যে পাকিস্তানে গিয়ে মারা গেছে পাকিস্তান বাহিনীর হাতে, বুঝলেন? জঙ্গি কোথাকার বাংলাদেশে, মরছে কোথায়? পাকিস্তানে। মারছে কে? পাকিস্তানি সৈনিক। ভাগ্যে সেটা ভারতে মারা যায় নাই, তাহলে দেখতেন বাংলাদেশে এখন তার মাজার বানানো শুরু হয়ে যায়। ঠিক আছে, মাজার বিরোধীরা এখন মাজার বানায় ফেলত, সেটা অন্য প্রসঙ্গ। ওই যে বলছে না দুবাই গেছে, এটা মিথ্যা কথা, তাদের শিক্ষা দেওয়া হয়েছে। আমি খোঁজ নিয়েছি, প্রশাসন থেকে বলা হয়েছে তুমি বলবা আমার ছেলে দুবাই গিয়েছিল। আমি সেখানে ফোন দিয়ে খোঁজ নিয়েছি, এটা মিথ্যা কথা। তার সন্তান পাকিস্তানে গেছে, দুবাই কেন বলছে? এটা বলে সে শাক দিয়ে মাছ রাখতে চেয়েছে। সর্বভাবে মিথ্যা। আপনার চ্যানেলের মাধ্যমে প্রথমে এটা আমি জানলাম, এটা আমার চ্যানেলে বলতে চেয়েছিলাম। আজকে 2টা আমার লাইভ ছিল, একটা লাইভ টেকনিক্যাল কারণে বন্ধ হয়েছে, আরেকটা আমি অসুস্থ, আমার নিজের লাইভ, সেটা আমি ক্যান্সেল করে আপনার এখানে আসছি। আজকে আমার 4টা লাইভ ছিল, আমি 2টা ক্যান্সেল করছি, কারণ আমি শরীর শারীরিকভাবে ভালো না। আমার লাইভ এটা বলতে চাইছিলাম, কিন্তু আপনার চ্যানেলের মধ্যে জানিয়ে দেই, আমি গভীর ভাবে এটা খোঁজ নিয়েছি। আপনি তাদের পরিবারকে একা গিয়ে জিজ্ঞেস করেন, তারা বলেছে এটা তাদের প্রশাসনের লোক শিখিয়ে দিয়েছে, ওই লোকাল নেতারা তাদের শিখিয়ে দিয়েছে। ভুলেও যেন সাংবাদিকদের না বলে যে তারা পাকিস্তান গেছে।
আসলে তার মা জানতো, তার পরিবার জানতো তার সন্তান পাকিস্তানে গেছে, তাহলে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের নিয়ে কথা বলে না কেন? ওই ছেলে যদি দুবাই গিয়ে থাকে, বাংলাদেশে তো দুইজন গ্রেপ্তার করা হয়েছে একই কেসে, তাহলে তাদের বিষয়ে কেন আপনারা দেখতেছেন না? বাংলাদেশে আমাদের ডিএমপির পুলিশ কমিশনার নাকি কে যেন কোন পুলিশ কর্মকর্তা বলেছেন বাংলাদেশে কোনো জঙ্গি নাই। তিনি কি এখন পত্রিকাটা পড়েছেন? জঙ্গি নাই, তাহলে হ্যাঁ ঠিকই বলেছেন, বাংলাদেশে জঙ্গি নাই, কারণ জঙ্গি উৎপাদন করে এখন রপ্তানি করা হচ্ছে। বাংলাদেশে শুধু জঙ্গি আছে তা না, বাংলাদেশ এখন জঙ্গি রপ্তানিকারক। আমরা দেখেছি মালয়েশিয়ায় 35 থেকে 36 জন গ্রেপ্তার হয়েছে, 135 জন নাকি 140 জন গ্রেপ্তার হয়েছিল ইরান পাকিস্তান সীমান্তে। তো এগুলো জঙ্গি নাই মানে? বাংলাদেশের জামাতের নায়েব আমির ঘোষণা দিয়েছে তাদের 50 লক্ষ জঙ্গি তৈরি, তাদের জামাতি শিবিরের জঙ্গিরা তৈরি আছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে। আবার আফগানিস্তানে চলে গেছেন এই মৌলানা 501 নম্বর মৌলবী মামুনুল হক। কি বুঝলেন এগুলো সিমটম? আবার এদিকে আমাদের আমাদের পরম ও চরম বিপ্লবী নেতা আমাদের দিক শহীদুল সাহেব চলে গেছেন গাজাতে। এগুলো সিমটম কি একটার সাথে আরেকটা মেলান? তাহলে বুঝে যাবেন কি হচ্ছে এই দেশে। এই দেশে এই মুহূর্তে দ্বিতীয় পাকিস্তান, এই বাংলাদেশটা এই মুহূর্তে দ্বিতীয় পাকিস্তান হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, আনঅফিসিয়ালি না অফিসিয়ালি। আপনি যদি বলেন তাকে ডিক্লেয়ার দেন, কোথায় ডিক্লেয়ার দিতে হবে কেন? আপনি 32 নম্বর যখন ভেঙে ফেলেন বাংলাদেশ এই পাকিস্তান আবাদ আছে, আপনি যখন জয় বাংলা স্লোগান দিতে দিচ্ছেন না, আপনি যখন বলতেছেন মুক্তিযোদ্ধারা মুসলমানরা ভুল করে মুক্তিযুদ্ধে গিয়েছিল, আপনি যখন শিবির গিয়ে ডাকসু দখল করে, আপনি আমাকে বলেছিলেন যে শিবিররাই দখল করবে, আমি বিশ্বাস করি নাই। আমি জানতাম তারা অনেক আয়োজন করেছিল, অনেক টাকা নিয়ে আসছিল যে ক্ষমতায় যাবে, কিন্তু আমার বিশ্বাস ছিল, আপনার চ্যানেলে বলেছিলাম না শেষ মুহূর্তে বাংলাদেশের ছাত্ররা সেটা রুখে দিবে, কিন্তু রুখে দিতে পারে নাই, কারণ আমার তো ষড়যন্ত্রকারী, তারা নীল খেতের ছাত্র মেরে ফরিদ ভাই একটু বলি, নীলক্ষেতে যদি আপনার বুটের আপনার চাপানো হয়, মানে আপনার ব্যালট পেপার চাপানো হয়, তো আপনি কিভাবে আটকাবেন? হ্যাঁ সেটাই সেটাই, এটা আমার আশ্বাস ছিল, আমার আত্মবিশ্বাস ছিল, এখনো আছে। আমি বিশ্বাস করি, আমি আমার আগের কথা থেকে আছি, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হয়তো মৌলবাদীদের খপ্পরে পড়েছে, কিন্তু তারা জামাত শিবিরকে ভোটে নির্বাচিত করবে এটা আমি তখনও বিশ্বাস করি নাই, এখনো করি না। তার প্রমাণ হয়ে গেছে, প্রথমে নীলক্ষেতের ভোট হয়েছে, এটা প্রথমে তারা স্বীকার করে না, এখন খোদ বিসি স্বীকার করে হ্যাঁ নীলক্ষেত থেকে ব্যালট বাক্স ছাপানো হয়েছে। এই নির্বাচন বাতিল করা উচিত, এদের গ্রেপ্তার করা উচিত, যারা এর সাথে জড়িত প্রত্যেকে জেলে যাওয়া উচিত এবং যাবে। টুডে টুমোর এগুলো সবাই জেলে যাবে, অবশ্য সেই জেলে যাওয়ার আগে তারা দেশে থাকলে হয়, যদি পালিয়ে না যায়। আচ্ছা সেটা অন্য প্রসঙ্গ। বাংলাদেশের জঙ্গি ট্রেনিং হচ্ছে, শুধু বাংলাদেশ না, আপনি দেখেন মধুপুর আমাদের মানে সরিষাবাড়ির চাইতে, আমরা আমরা যেমন করি সরিষাবাড়ির মানুষ, আমাদের তাও মফস্বল শহর, মধুপুর একটা অজপাড়াগা, সেই মধুপুরের পীরেরা কোনোদিন আমরা শুনি নাই পীরেরা সন্ত্রাসীরা। আমরা জানি যে পীর সুফি, এই যে আমি বারবার বলি আপনাদের, পীর মানেই যে সন্ত্রাস করে না, জঙ্গিবাদ করে না, এটা আমি মানতাম না। আপনার মতো এবং আমার অনেক শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আছে, তারা অস্বীকার করতে হবে যে না পীরেরা এটা করে না। আমাদের মধুপুরের পীর এই মুহূর্তে আফগানিস্তানে গিয়ে বসে আছে, কল্পনা করতে পারেন এই মামুনুল হকের সাথে মধুপুরের পীর, এই মধুপুরের আন্দাজ খায়, মধুপুরের সাধারণ মানুষের পয়সা খেয়ে, মধুপুরের সাধারণ মানুষের নজরানা নিয়ে, লিল্লা মিল্লা সদকা মদকা নিয়ে সে আফগানিস্তানে গিয়ে বসে আছে। মধুপুরের পীর। আমাদের জামালপুরে জঙ্গি ট্রেনিং হয়, এটা আজকে না, 2001, 2, 3-এও আমি দেখেছি, আমি শুনেছি। আমাকে অনেকেই বলতো তখন আমাদের বাউসি নামে একটা জায়গা আছে, বাউসি বাঙালি পাড়া, সেখানে জঙ্গি ট্রেনিং হতো 2001, 2, 3-এ, বিএনপি যখন জামাত বিএনপি জোট ক্ষমতায়, মধুপুরের পাহাড়ে হতো। এগুলো এখন স্পষ্ট, আগে বিশ্বাস করি না, এগুলো শুনতে বিশ্বাস করি না, কিন্তু এখন দেখি সত্য। কারণ মধুপুরের পীর 2025 সালে আফগানিস্তানে, তার মানে কি তাহলে 2001-এ তো তার এগুলো তারা বাস্তবায়ন করেছে, কারণ এগুলো করেছে বলেই তো আফগানিস্তান তাদের ডেকেছে, কাবুলের জঙ্গিরা তাদের ডেকেছে। সবচেয়ে বড় প্রতারণা হলো কাবুলে তারা গিয়েছে, তারা সেখানে ভিসা সিল সাপ্পর রাখেন নাই, মানে আরেকটা প্রতারণা। এর মানে বুঝিয়ে দিয়েছে যারা যে সব কিছু করার জন্য গিয়েছিল, মন্দ কিছু করার জন্য গিয়েছিল, বা তাদের মন্দ অভিপ্রায় আছে বা ভয়ঙ্কর অভিপ্রায় আছে, এটা তার প্রমাণ। পাকিস্তান এখন বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তানে পরিণত হয়েছে, সুতরাং পাকিস্তানে যা যা ঘটতেছে এখানে তাই তাই দেখেন। পাকিস্তানের সেনা নিয়ন্ত্রিত সরকার, এইখানেও সেনা নিয়ন্ত্রিত সরকার। পাকিস্তানেও জঙ্গিবাদ চলছে, এইখানেও জঙ্গিবাদ চলছে। বরং পাকিস্তান না, বাংলাদেশ থেকে যদি জঙ্গি পাকিস্তানিকে যুদ্ধ করে মারা যায়, এটাতে একটা আপনি পেয়েছেন। আপনি তো হাজারো সন্তানের খুব জানেন না, আপনি হাজারো জঙ্গিদের আপনি জানেন না তারা কে কোথায় আছে। এটা ভুল ক্রমে, আমার ধারণা ভুল ক্রমে তথ্যটা প্রকাশ হয়ে গেছে, অথবা পাকিস্তান ইচ্ছা করে প্রকাশ করেছে। আপনি কি মনে করছেন এই একটাই? নো, এর আগে 4 জন গ্রেপ্তার হয়েছে। এর আগে কত, বাংলাদেশে তো জঙ্গিবাদ প্রচার করতে দেয় না, পাকিস্তানে দিবে? দেয় নাই। কিন্তু এখন কিভাবে প্রকাশ হয়ে সামনে আমাদের আসলো, যেগুলো আমরা আগে দাবি করেছি, সেগুলো হচ্ছে যখন এই বাংলাদেশকে, আমি ভুলে গেছি এটা কি বাসি বলেছিলেন নাকি মোরারজি দেশাই বলেছিলেন, আমার মনে নাই, ইন্দিরা গান্ধীকে বলেছিলেন যে আপনি বাংলাদেশ স্বাধীন করে আরেকটি পাকিস্তান তৈরি করতেছেন, দ্বিতীয় পাকিস্তান তৈরি করতেছেন। এটা ইন্দিরাজিকে হয় মোরারজি দেশাই, না হয় সরি বাজপেয়ী জি, তিনি বলেছিলেন সম্ভবত, আমার এই মুহূর্তে দুজনের মধ্যে একজন হবে।
তো এই যে বাংলাদেশ তো এখন দ্বিতীয় পাকিস্তান, আপনি দেখেন তাদের চলনে বলনে কথায় কাজে লেখায় পড়ায়, মাদ্রাসাগুলো এখন আর মাদ্রাসা নাই, মাদ্রাসাগুলো সবগুলো জঙ্গিস্তান, সবগুলো মাদ্রাসা এখন জঙ্গিস্তান। তারা বিশ্বাস করে, এই দেশের মানুষের এখন বিশ্বাস করে মসজিদ হচ্ছে তাদের ক্যান্টনমেন্ট, এটা বিশ্বাস করে, এটা আমার কথা না, এটা তাদের কথা, তাদের মুখের ভাষা। এটা তারা কবিতা আবৃত্তি করে যে মসজিদ হচ্ছে তাদের ক্যান্টনমেন্ট, মিনার হচ্ছে তাদের বায়ানের। ওই তুরস্কের কোন কবি তার বক্তব্য দিয়ে এখানে বাংলাদেশে এগুলো শোনায়, কোচিং সেন্টার এগুলো শোনায়, এগুলো জামাত শিবির হেফাজত এরা তাদের এগুলো শোনায়, এগুলো কোচিং বুয়েটের ছাত্রদের শোনানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের শোনানো হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পড়ানো হয়, শোনানো হয়, বোঝানো হয় যে মসজিদ তার ক্যান্টনমেন্ট, মিনার তার বায়ানের। এগুলো শেখানো হচ্ছে, কবিতার লাইন এগুলো পড়া হচ্ছে। জি, এখন রবীন্দ্রনাথের কবিতা পড়া হয় না, নজরুলের কবিতা পড়ানো হয় না। জি বলেন। ভাই আরো কিছু প্রশ্ন নিয়ে নেই। যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এনসিপি অনেকে কিংস পার্টি বলে থাকে, তাদেরকে নির্বাচন কমিশন কিংস পার্টি বলে থাকেন, এটা কিংস পার্টি। জি বলেন। তাদেরকে নির্বাচন কমিশন তারা শাপলা দাবি করেছে, শাপলা না দিয়ে থালাবাটি ধরিয়ে দিয়েছে তাদের হাতে। তো আমাদের ফেসবুক সহ বিভিন্ন জায়গায় এটা নিয়ে কিন্তু আমরা নানাময় দেখতে পাচ্ছি যে আসলে কি এনসিপির অবস্থা থালাবাটির পর্যায়ে পৌঁছে গেছে, কি বলবেন? এদের খুব শীঘ্রই সেই গানটা গাওয়ার সময় হয়ে গেছে যে থালাবাটি কম্বল, জেলখানার সম্বল, থালাবাটি কম্বল, তারপরে লাইনটা ভুলে গেছি। ওমা কি আমার দেখতে কেউ আসে না, এরকম গান গাইতে হবে তাদের। এদের শোনেন, এটাই প্রকৃতির নিয়ম। আমি তো ভাববাদী মানুষ না, তাই আমাকে প্রকৃতি বলতে হচ্ছে। এটাই প্রকৃতির নিয়ম। দেখেন এদেরকে থালাবাটি ধরিয়ে দিল তাদেরই সরকার। এরা কিংস পার্টি লোকে বলেন, এরা তো কিংস পার্টি। কালকে যদি ডক্টর ইউনূস না থাকে, ডক্টর ইউনূস থাকলে কি কালকে যদি সেনাবাহিনী বেড়াকে ফিরে যায়, একটা একটা এনসিপির লোক ঘর থেকে বেরোতে পারবে? এখনই তো তারা চাঁদাবাজের জন্য এক একটা 2বার করে গ্রেপ্তার হচ্ছে, একবার না। ওই যে হান্নান মাসুদ নাকি ফাসুদ, ওই যে যারা কেসকি পান্দির পোলারা যারা সুলতান কা হয়ে গেছে, কে কাকে যেন ছাড়িয়ে আনছিল, সে আবার চাঁদাবাজিতে ধরা পড়েছে। যে মেয়েটা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানকে গালি দিল বিশ্রী ভাষায়, দিয়ে তাকে বহিষ্কার করাইল, সেই মেয়েটা চাঁদাবাজির কেসে আটকা। কি বুঝলেন? তো এই যে কেসকি বান্দির পোলারা, এরা যদি সেনাবাহিনী, এরা তো সেনাবাহিনীর ছত্র এগুলো করে। খাগড়াছড়িতে যেমন সেনাবাহিনীর ছত্র। তারপরে ওই যে সাম মাসুদ যে বলেন, সে যে যাদেরকে চাঁদাবাজি মামলা থানা থেকে আপনার মুসলাকাদের তিনি আনছিল, তারা আবার ধরা খেয়েছে, তারা আবার তার মানে বুঝছেন যে এরা কত ভয়ঙ্কর, যে একটা ক্রিমিনাল ছাড়া পেয়ে 1 মাস না যেতে 2 মাস না যেতে একই ক্রাইমে গ্রেপ্তার হয়। তার মানে কি সে প্রতিদিন এই কাজটা করতেছে। অর্থাৎ হান্নান মাসুদকে এতে গ্রেপ্তার করা উচিত এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করা উচিত। কারণ তার ছত্রছায়া এগুলো হচ্ছে। এনসিপি গ্যাং বলতে কিছুই না, এগুলো হচ্ছে এক সাপের 5 মুখ। এই জামাতের এ টিম, বি টিম, সি টিম, ডি টিম, A to Z টিম আছে তাদের। এগুলো ভিন্ন ভিন্ন নামে তারা আসবে, এটাই স্বাভাবিক। এগুলো কোনো এনসিপি কিংস পার্টি কিছুই না, এগুলো জামাতের টিম, সব জামাতের টিম। এবং তারা যে কাজ করতেছে তারা জামাত যদি শোনেন, জামাত কি চালাকি করলো, তৌহিদি জনতা, তারপরে এনসিপি, তারপর আরো বিভিন্ন কি ইনকালাব মঞ্চ, ফিনকালাব মঞ্চ নামে তারা গিয়ে 25 নম্বর জুলাই মঞ্চ, পঞ্চমঞ্চ এগুলোর নাম দিয়ে দিলে কিন্তু তারা গিয়ে কি করলো 25 নম্বর বললো। আপনি যখন জামাতের বিরুদ্ধে মামলা করবেন যে জামাতে ইসলামের নেতা এটা করে, সে বলবো এটা তো জামাতের লোক ছিল না, এগুলো হলো তাদের বদমাইশি। আবার দেখেন কি সুন্দর করে আবার বিএনপির ছাত্র দলের পোলাপান দিয়ে, যুব দলের পোলাপান দিয়ে স্লোগান দেওয়া হলো, তারেক ভাইয়া তোমায় কথা দিলাম 32 নাম্বার তোমায় দিলাম। তার মানে 32 নাম্বার ছাত্র দল মানছে। এইভাবে দেখেন তাদের কৌশলটা, তাদের মেটিকুলাস ডিজাইনটা দেখতেছেন তো, জামাতে এইভাবেই আসে। কারণ জামাত জানে সে প্রকাশ্যে আসলে তাকে লাথি উষ্টা এমন দিবে পাবলিক, কারণ পাবলিক তো জামাতকে পছন্দ করে না। কারণ এখন এই যে এত তাদের টাকা, এত তাদের পয়সা, এত বিদেশি শক্তি, এত বিদেশি গোয়েন্দা সংস্থা তাদের এত সহযোগিতা করে, খোদ বাংলাদেশের সেনাবাহিনী তাদের পক্ষে কাজ করতেছে, তারপরেও তারা জনসভা করতে পারে না। আপনি দেখেন ওই যে সবে ধর নীলমণি 10 লাখ, ওই শাহবাগে তারা আন্দোলন করে 10 লাখ, সোহরাওয়ার্দীতে আন্দোলন করে 10 লাখ, ওই বাংলাদেশের রাজশাহীতে যায় ওই 10 লাখই, ওই যশোরে যায় ওই 10 লাখই, ওই 10 লাখ আর 20 লাখ এই একই ব্যক্তি তারা ওইখানে আসে। আপনি দেখবেন আমাদের জামালপুরে মিটিং হয়, মনে করেন যে জামালপুর তো হয় নাই জামাতের জনসভা কোনোদিন হবেও না, চরমোনাই পীরের জনসভা হয়েছে, কিন্তু জামাতের অদ্ভুত ব্যাপার দেখেন, জামাত নাকি এত ক্ষমতাবান, আমাদের সরিষা বাড়ির থানা আজ পর্যন্ত জামাত জনসভা করতে পারে নাই। কারণ জানেন এখানে তাদের অস্তিত্ব কেউ মেনে নেয় না, মেনে নেবে না, কারণ চোরের মন পুলিশ। অথচ চরমোনাইয়ের পীর তাদের সংগঠন আরো দুর্বল। জামাত যদি 3%, তারা হইলো 0.03%, 0.03% চরমোনাই। সে চরমোনাই আমাদের মাঠে গিয়ে জনসভা করে আসছে, পুরো মাঠ ভরে গেছিল। আর জামাতের নেতা সাইদি তখন জীবিত, আমাদের সরিষা বাড়িতে গিয়েছিল বিএনপির ছত্রছায়া, সেটা ওই যে 2001 থেকে 5-এর যে জামাত বিএনপির যৌথ সরকার, 4 দলের জোট সরকার, তখন সাইদি গিয়েছিল। 3 থেকে 4 হাজার লোক হয়েছিল। লোক হয় নাই, কেন হয় নাই? কারণ আসলে গ্রহণযোগ্যতা নাই। তারপরেও বিএনপির ছত্রছায়া যেতে হয়েছে।
সাইদিকে যেতে হয়েছিল তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ার কবির তালুকদার শাহজাদা ভাইয়ের সাথে তাকে যেতে না তো জুতার বাড়ি তখনই খাইতো। সাইদি যদি একা যাইতো, বিএনপির মন্ত্রী ওই দিন উপস্থিত না থাকতো, সরিষাবাড়ি গণময়দানে সাইদিকে জুতা পেটা করার জন্য লোক রেডি ছিল। শুধুমাত্র প্রতিমন্ত্রীর মান ইজ্জত এবং আমাদের স্থানীয় এমপির ইজ্জতের রক্ষার্থে সাইদিকে ওই দিন জুতা মারা হয় নাই। তাহলে ওই দিনই সরিষাবাড়িতে জুতা খেয়ে আসতো। জামাতের জনসভা করার মুরদ এখনো হয় নাই, ভবিষ্যতে হবে না। তো এরা তখন এই মেটিকুলাস ডিজাইন করে ফল ছাত্রী করে তাদের আসতে হবে, তাদেরকে নীল ক্ষেতের ভোটে ছাপা মেরে ভোট দিয়ে পাশ করতে হবে। কিন্তু এটা হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্ভব হয়েছে, কিন্তু সামনে হয়তো হবে না। হবে না তো নাই, এবং দেখতে পারবেন সামনে কি ঘটে। তবে এরা দেশের যা ক্ষতি করার তা করে ফেলতেছে এই দেশে। আর এদের থালাবাটি, এনসিপি কে থালাবাটি কম বলে নিয়ে থাকতে হবে। অলরেডি একজন বলে দিয়েছে এখন নাকি দেশে 35 বছরের প্রধানমন্ত্রী তারা চায়। ওই যে কেসকি বান্দির পোলারা হয়ে গেছে সুলতান খা হওয়ার পরে কি যে ভাবতাছে নিজেকে, মানে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান যে বলছিলেন যে কালো শক্তির এই পোলাপান গুলো নিজেদের এখন, মানে এরা কেসকি বান্দির পোলা সুলতান খা, এরা নিজেকে কি যে মনে করতেছে আমি বুঝতে উঠতে পারতেছি না। এরা একবারও ভাবতেছে না যে এদের ফিউচারকে আমরা দিব্য চোখে দেখতে পারতেছি। আমরা দিব্য চোখে, আমি না শুধু, যারা আমার মতো চিন্তা করে, যারা দেশ নিয়ে বুঝে, রাজনীতি বুঝে, তাদের অভিজ্ঞতা রয়েছে, তারা জানে এই কেসকি বান্দির পোলাদের পেটে পাড়া দিয়ে গুবার করে ফেলবে মানুষ, গুবার করে ফেলবে, গুবার করে ফেলবে। বাংলাদেশ আওয়ামী লীগটাও লুকিয়ে থাকতে পেরেছে, বাংলাদেশ আওয়ামী লীগ পালিয়ে থাকতে পারবে। এরা কোথায় যাবে আমি এই চিন্তা করতে পারতেছি না। হাজার হাজার কোটি টাকার মালিক যদি আওয়ামী লীগের লোকজনকে পালিয়ে থাকতে হয়, হাজার হাজার কোটি টাকার মালিক যাদের বংশ বড়, গোষ্ঠী বড়, তাদের শত শত ক্যাডার বাহিনী নিয়ে তাদের যদি পালিয়ে থাকতে হয়, তাহলে হান্নান মাসুদ, তারপর কি খালা পাঠানো জাতীয় ভাতি, যাদের নাম কি, আরে হাসানাত ফাতুল্লাহ নাকি কি যেন নাম, তারা আসিফ নাসিফ ফাসিফ কি যেন, সান্ডা মাহফুজ তারপর কি যেন নাম বলে, এরা এদের কি পরিণতি হবে ভাই? ইউনুস তো পালিয়ে যাবে। ইউনুসের কপাল যদি ভালো থাকে তাহলে হার্ট অ্যাটাক, কপাল ভালো থাকলে হয় হার্ট অ্যাটাক করে মারা যাবে আগেই। আর মারা জি, আপনি ফরিদ ভাই, আপনার ইন্টারনেটের সমস্যা হচ্ছে। আপনি যেটা বলছিলেন, ডক্টর ইউনূস তো উনি এক সাক্ষাৎকারে বলেছেন জনগণ ওনাকে 5 বছর চায়, কেউ 10 বছর চায়, কেউ 50 পর্যন্ত চায়। তাহলে ডক্টর ইউনূস যদি আপনার অনেকেই খুব মজা করে বলেন ডক্টর ইউনূস আগামী 50 বছর কি বাঁচবেন, এই প্রশ্নটা কিন্তু অনেকেই করে থাকেন। আমরা ফরিদ ভাই ইন্টারনেটের সমস্যা হচ্ছে, আশা করি কিছুক্ষণের মধ্যে ফরিদ ভাই ফিরে আসবেন। ফরিদ ভাই, আমরা আসলে প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছি, বাংলাদেশে কিন্তু আমরা নানান তথ্য পাচ্ছি। বাংলাদেশে আগামী নির্বাচন ঘিরে নানান ষড়যন্ত্র হচ্ছে। জি, নেটওয়ার্কে আমার এখানে সমস্যা হয়ে গেছিল। আমি একটু যে কথা বলছেন একটু বলে নিই একটু, যে ডক্টর ইউনূস আমেরিকা সাক্ষাৎকারে বলেছেন উনাকে জনগণ 5 বছর, 10 বছর, এমনকি 30 বছর, 50 বছর চায়। হ্যাঁ, তাহলে উনাকে মানে আগের আমলের রাজাদের মতো বা আপনার মিশর আর ইজিপ্টের রাজার মতো মবিক করে রেখে কি সরকার চালাবে? উনি সরকার প্রধান থাকবেন? এ বিষয়ে কি বলবেন? এখন তার বয়স 86, তার বয়স 86, তাকে যদি শক্ত করে 50 বার বায়ু ত্যাগ করতে বলা হয়, সেটা এমনি হার্ট অ্যাটাক করে মারা যাবে। এই যোগ্যতা তার নাই, শরীরের তার যে কন্ডিশন। সেই লোকটা যদি বলে জনগণ 50 বছর চায়, আমি বুঝতে পারি না একজন ডক্টরেট, একজন নোবেল লরেট, একজন প্রফেসর এত মূর্খ হয় কেমনি? সম্ভবত এদের জন্য একটা শব্দ তৈরি হয়েছে পৃথিবীতে বাংলা ভাষায়, সেটা হলো পণ্ডিত মূর্খ। এটা তো আমার জন্য না, এই শব্দটা আমার জন্য, এই শব্দটা সম্ভবত তার জন্য পয়দা হয়েছে। আমাদের আপনি মূর্খ বলতে পারেন, বোকা বলতে পারেন, নাদান বলতে পারেন, ঠিক আছে, চুতিয়া বলতে পারেন, কিন্তু পণ্ডিত মূর্খ বোধহয় এদের জন্য তৈরি হয়েছে। কারণ এর একজন ডক্টরেট, নোবেল লরেট, পৃথিবীতে নোবেল। তিনি শুধু বাংলাদেশকে কলঙ্কিত করেন নাই, তিনি শুধু অর্থনীতিবিদ শব্দটাকে কলঙ্কিত করেন নাই, তিনি নোবেল লরিয়েট, নোবেল পুরস্কারকে কলঙ্কিত করেছেন, তাও হাফ। নোবেল পুরস্কার পেয়েছেন তাও হাফ। তার প্রতিষ্ঠানে তিনি মিলকে ঝুলকে পেয়েছেন। তারপরও আবার একজন টেলিনরের একজন বলে, কি বলে, একজন দাবি করেছেন এটা টেলিনরের সুপারিশে, টেলিনরের টাকায় কেনা, বিতর্কিত। তো যাই হোক, সেটা অন্য বিষয়, আমরা ধরে নিলাম। তো তুমি নোবেল পুরস্কারকে বিতর্কিত করেছেন। এই যে তিনি বললেন যার 50টা পাদ মারার শক্তি নাই, সেই লোকটা নাকি 50 বছর ক্ষমতায় থাকবে। হাস্যকর একটা বক্তব্য। তার 50টা লোক বাংলাদেশে নাই, তিনি 50 বছর ক্ষমতায় থাকবেন। আমি যদি আমি যদি আমি যদি আমি যদি মানে আমি একটা ইউনিয়ন পর্যায়ে গেলে, একটা ওয়ার্ডের পর্যায়ে গেলে যতগুলো লোক জমা হবে, তারা বাংলাদেশের যে কোনো জায়গায়। ডক্টর ইউনূসের সেই লোক এই দেশে নাই। আর তিনি কিনা বলতেছেন 50 বছর ক্ষমতায় থাকবেন। আপনি ঠিকই বলেছেন, মিশরের সেই ফেরাউনের মতো, এই ফেরাউনের মতো তাকে মমি করে রেখে দিতে হবে ক্ষমতায় রাখার জন্য। ওই তিনি মমি হয়ে থাকবেন। ওই যে সনাতন ধর্মের ভগবান রাম চলে গিয়েছিলেন, রাম লক্ষ্মণ চলে গিয়েছিলেন, তার ভাইরা তার জুতা সিংহাসনে রেখে রাজত্ব করেছে।
এই দুইটা উপায় আছে, যে সে তাকে মমি করে রেখে দিবেন বাংলাদেশের কোথায়, আবার মমি করে রাখলে ভালো হয়, সম্ভবত সাতক্ষীরা করে রাখলে ভালো হবে, অথবা পাকিস্তানে মমি করে রাখলে ভালো হবে, অথবা হাটহাজারী অথবা বাইতুল মুকাররমে তার মমি রাখলে ভালো হবে। এগুলোতে মমি করে রেখে দিয়ে তার পায়ের জুতাটাকে আরেকটা মমি করে বা কেমিক্যালাইজড করে আপনি ওই সিংহাসনে বসিয়ে রেখে এনসিপি গ্যাংয়েরা তারা এটা চালাইতে পারবে এই দেশটা। এরকম যদি তিনি করতে পারেন তাহলে হয়তো চলতে পারে। মানে আপনি দেখেন একটা শিশু তো এই কথা বলবে না যে আমাদেরকে 50 বছর চায়। তাহলে শেখ হাসিনা যখন বলছিলেন আমরা 2040 পর্যন্ত ক্ষমতায় থাকবো, ভুলটা বলেছিলেন। তিনি কি ভুলটা বলেছিলেন? তার লাখো কোটি নেতা সমর্থক কর্মী রয়েছে, তার কোটি কোটি ভোট রয়েছে, তিনি বলেছিলেন 2040। আমরাই মনে মনে বলছি যে এটা কি বলতেছে তিনি। আর তার সমালোচকরা তো প্রকাশ্য যা ইচ্ছা তাই বলছে। আজকে যারা একে বলতেছে ডক্টর ইউনূস 50 বছর থাকবে বাক করতেছে কথা শুনে, তারাই শেখ হাসিনার সমালোচনা করেছে। এখন ডক্টর ইউনূসের বয়স 86, তখন সে বলে 50 বছর ক্ষমতা থাকবে। এইরকম ফালতু কথা, এরকম শিশুসুলভ কথা, আমি তো আগেই বলেছি এরা কেউ রাজনৈতিক নয়। আপনি দেখেন ভাষাগুলো, দেখেন তাদের ভাষাগুলো দেখেন। হান্নান মাসুদ বলে ওই ধর্ষণ হয়েছে ফেক, ইলিয়াস বলে এটা ফেক, তারপর এটা ভারত করেছে, আবার বলে এটা ভারত করেছে, আবার বলে এটা আওয়ামী লীগ করেছে। এই হচ্ছে তাদের রাজনৈতিক জ্ঞান, রাজনৈতিক গভীরতা, রাজনৈতিক চিন্তা চেতনা। তো এরা যখন এই দেশ দুইজন ইউটিউবারদের চালাবেন, আপনি আগে ওই যে সাকা চৌধুরী বলছিল খালেদা জিয়াকে উদ্দেশ্য করে যখন তাকে বহিষ্কার করা হয়, যে আগে কুত্তায় লেজ লাগতো, এখন লেজে কুত্তা না। এখন আমরা এটা, এই উদাহরণটা এখন আমরা দিতে পারি যে আগে দেশ চালাইতো রাজনৈতিক নেতারা, এখন দুই ইউটিউবার চালায়। তা কোন দুই ইউটিউবার? একজন হচ্ছেন অমুসলিম, একজন হচ্ছেন কাফের, একজন হচ্ছেন মুশরিক, যিনি মরার পরে পড়তে হবে ফি নারে জাহান্নামে খালিদিনা ওয়া ফিহা, মানে তাকে দুজকে বাড়াইতে হবে। প্যানিক ভট্টা যতই যে উমর সানির মতো এক বদমাইশ ফোর্থ ক্লাস একটা অ্যাক্টর বলছে যে ভারত যতই জিতুক ভারতের সাথে প্রতিবেশীর সম্পর্ক ভালো না, মানে সে আসলে বলতে ভুলে গেছে যে ভারত যতই জিতুক বেহেশতে তো আর যাইতে পারবে না। তো এই প্যানিক ভট্টা কিন্তু বেহেশতে যাইতে পারবে না, যতই গোলাম আজমের, নিজামীর, সাইদিকে ফাঁসি দেওয়ার পরে। আপনি একটা আশ্চর্য জিনিস দেখেন, অর্থাৎ আপনি আমার নেতাকে ফাঁসি দিলেন, আমার বাপকে ফাঁসি দিলেন, আবার আমি হলাম, আপনি হলেন আমার পি। মানে অদ্ভুত ব্যাপার। আমি আগে ভাবতাম যে আওয়ামী লীগই শুধু মাথা মোটা, বিএনপি শুধু মাথা মোটা, না, এখন দেখি এই জামাতের সবচেয়ে বড় মাথা মোটা। তার নেতার যে মারলো, তার নেতার যে ফাঁসি দিল গণজাগরণ মঞ্চ করিয়া, সেই লোকটাকে এখন তারা পীর মানতেছে। তার বক্তব্য মসজিদে বাজায়, তার বক্তব্য ওয়াজের মঞ্চে বাজায়। আর শেখ হাসিনা 560টা মসজিদ করেও তাদের কাছে মুসলমান না। আর একজন কাফের, একজন হিন্দু, একজন মালাউন, তাদের ভাষায়, আমার ভাষা নাই। আমি কিন্তু বলি নাই যে ও কাফের, আমি কিন্তু বলি নাই ও মালাউন, আমি কিন্তু বলি নাই ও মুশরিক, এটা মুসলমানরা বলে থাকে। সেই মালাউন, কাফের, মুশরিক হলো এখন মুসলমানদের নেতা, জামাতের নেতা, হেফাজতের নেতা, চরমনাই নেতা, হাজারি নেতা। বাংলাদেশের মৌলবী যারা আছে এদের গলায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিত বঙ্গোপসাগরে, অথবা হাটাজারি মাদ্রাসার উপরে উঠে একটা লাভ দেওয়া উচিত, অথবা বাইতুল মুকাররমের হাতে উঠে একটা ফাল মেরে আত্মহত্যা করা উচিত। কারণ হচ্ছে এখন বাংলাদেশের মসজিদে, বাংলাদেশের ওয়াজের মধ্যে কাফের, মুশরিক এবং মালাউনের ওয়াজ বাজানো। তেমনি ডক্টর ইউনূস এইরকমই আকল আলা, ডক্টর ইউনূসও সেরকমই আকল আলা। এই লোকটা তো ব্যবসা বুঝে, এত কিছু বুঝেন। তিনি কিন্তু ব্যবসা খুব ভালো বোঝেন, রাজনীতি তিনি বুঝেন না, তাই রাজনৈতিক শব্দ তার ভুল হবে। তিনি ব্যবসা কিরকম বুঝেন, তিনি রাজনীতিকে ব্যবসায়ীকরণ করে ফেলেছেন। জিয়াউর রহমান বলেছিলেন, আই উইল মেক দ্য পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান, এরকম কিছু বলছিলেন। আমি তো দেখলাম ডক্টর ইউনূস এসে জিয়ার কথাটা বাস্তবায়ন করে। যে কে যেন বলছে, মির্জা ফখরুল সাহেব, যে জিয়ার চেহারা, জিয়ার রূপ, জিয়ার আখলাক দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূসের মাঝে। তখন আমি বুঝতে পারি নাই, তো আমার এখন মনে হচ্ছে তার কথা ঠিক। কারণ এইবার সত্যি তিনি ডিফিকাল্ট করে ফেলছেন রাজনীতিবিদদের জন্য। এই ডক্টর জিয়া যেটা পারেন নাই, জিয়ার দল যেটা 43 বছরে পারেন নাই, 40 বছরে পারেন নাই, সেইটা এই ডক্টর ইউনূস করে গেল। বাংলাদেশে এখন পলিটিক্স আসলেই কঠিন হয়ে যাবে, কারণ বাংলাদেশে পলিটিক্স এখন সাধারণ মানুষ চলে আসবে, পলিটিশিয়ানদের জন্য আসলেই কঠিন হয়ে যাবে। আর এই যে সম্প্রীতি, রাজনৈতিক সম্প্রীতি, সৌহার্দ্য, এগুলো আর থাকবে না, আসলে ডিফিকাল্ট হয়ে গেছে। এখন যেমন বাংলাদেশে 40% ভোট পাওয়ার পরেও, 40% সমর্থন থাকার পরেই দলটি নিষিদ্ধ এবং ঘর থেকে বেরোতে পারে না, ঘরে থাকতে পারে না, জেলে থাকতে পারে না, কবরে গিয়েও শান্তি নাই, তাদের কবরেও শান্তি দিতেছে না, লাশ হয়ে গেল, তাদের হ্যান্ডকাপ করানো হচ্ছে। তাহলে অদূর ভবিষ্যতে এরা যখন পাওয়ারে আসবে তখন কি হবে? এরা তো আসবেই। আবার আপনার মূল বক্তব্য শিরোনামে ফিরে আসি, শেখ হাসিনা তো খিরবেই, আপনি ঠেকাইতে পারবেন না, আপনি ঠেকাইতে পারবেন না। ডক্টর ইউনূস বলছে না যে 50 বছর আগে ক্ষমতায় রাখতে চায়, ওই রাম লক্ষ্মণের রামের জুতার মতো রেখে দিয়ে শেখ হাসিনার নামে বাংলাদেশ শাসন করবে মানুষ। ওই রামের মতো ঘটনা ঘটবে যে জুতা, শেখ হাসিনার জুতা এই বাংলাদেশে, বাংলাদেশের মসনদে শেখ হাসিনার জুতা রেখে এই দেশে চলবে একদিন। আপনি লিখে রাখেন, কেউ ঠেকাইতে পারবেন না।
মৃত বঙ্গবন্ধু যেমন জীবিত বঙ্গবন্ধু সে বেশি শক্তিশালী, এই শেখ হাসিনার সাথে শেখ হাসিনার জুতা সামনে বেশি শক্তিশালী হবে। শেখ হাসিনার সাথে শেখ হাসিনার জুতা বাংলাদেশের শক্তিশালী হবে খুব শীঘ্রই। আপনি ঠেকাইতে পারবেন না। আপনি শেখ হাসিনাকে ঠেকাবেন, ওই যে দেখলাম কে যেন বলছে বিএনপির কোন কেসিকেট নেতা যে শেখ হাসিনা দেশটাকে পাপের দেশ বলেছিল। আমি আপনার চ্যানেলে বলেছি, আমার চ্যানেলে বলেছি, অন্যান্য চ্যানেলে বলেছি, বাংলাদেশে এই মুহূর্তে জীবিত দুইজন মানুষ দাবি করতে পারে যে এটা আমার বাপের দেশ। আবার বলতেছি, বাংলাদেশে জীবিত দুইজন মানুষ দাবি করতে পারে যে এটা আমার বাপের দেশ, সেটা হলো শেখ হাসিনা আর শেখ রেহানা। আসলেই তো তার বাপের দেশ। সে বললে তার অন্যায়টা কি? অবশ্যই তার বাপের দেশ। আপনার বাপের দেশ না আপনার বলার ক্ষমতা নাই, কারণ আপনার বাপ দেশ তৈরি করে নাই, আপনি বলতে পারবেন না। এখন তার বাপের দেশ এটাই ঠিক, আর আওয়ামী লীগ যে মুক্তিযুদ্ধের দল এটাই ঠিক, এইটাই ঠিক, এটা প্রমাণ হয়েছে বারবার। আপনি জয় বাংলা স্লোগান দিলে মানুষকে পেটাবেন, কেউ কথা বলে না। গণতন্ত্রের কথা বললে আসেন, এখন ভোটের নাম মুখে নিলে নয়, বইয়ের মতো গাল ফোলায় রাখেন। আরেক দল পিআর ফিয়ার সিআর ফিয়ার বলে নির্বাচন দূরে সরায় দেয়। আরেক দল ছাত্র রাজনীতির নামে ছাত্র রাজনীতির ভোটের কথা বলে হিল ক্ষেত থেকে নীল ক্ষেত থেকে কয়দিন পরে দেখবেন যে আপনার পাকিস্তান থেকে ছাপাই আনবে, আইনে তারা পাশ করার চিন্তা ভাবনা করে। এত সহজ না। এই বাংলাদেশের মানুষ কিন্তু খুব সচেতন। আমি বললাম তো, শেখ হাসিনার জুতা আগামী বাংলাদেশ শেখ হাসিনার জুতা শাসন করবে। শেখ হাসিনার জুতা ওই যে রাম লক্ষ্মণের মতো সিংহাসনে বাংলার মসনদে শেখ হাসিনার জুতা থাকবে। শেখ হাসিনা জীবিত থাকুক আর না থাকুক, বাংলাদেশ চলবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির হাতের ইশারা। আর কোনোদিন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ শক্তি একসাথে বসে চা খাবে না। সেই দিন বাগে খাইছে, এরা খাওয়াইছে। ডক্টর ইউনূস এসে আসলেই ওই যে মির্জা ফখরুল সাহেব যে প্রতিচ্ছবি, যে ছায়া, যে শ্যাডো, জিয়ার শ্যাডো দেখেছেন, আমি তার সাথে এখন একমত। ওই দিন একমত ছিলাম না, এখন একমত যে এই ডক্টর ইউনূস, এই আদম ব্যাপার ইউনূস, এনজিওগ্রাম সরকার ইউনূস, এই জঙ্গি বন্ধু ইউনূস, এই জঙ্গির জনক ইউনূস সেটা প্রমাণ করে দিয়েছে। আসলে পলিটিক্স ডিফিকাল্ট করে দিয়েছে, এবং এই ডিফিকাল্টিস থেকে আর মির্জা ফখরুল সাহেবেরা বাড়ায় আসতে পারবেন না। একজন শিল্পমন্ত্রী, একজন মুক্তিযোদ্ধাকে আপনি তো সম্মান জানানই নাই। আপনি তো একজন মুক্তিযোদ্ধাকে জানাজা দিতে দেন নাই, বলছেন যে 100 জন উপরে লোক না হয়। আপনি তার ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ করেছেন, আবার বলেন আপনার ইসলাম প্রিয়। আপনি একটা মৃত লাশকে জানাজা দেখে ভয় পান, কারণ কি? কারণ যে ওই জানাজা কেন্দ্রে দেখে আপনারা ভয় পাইতেছেন। এতই ভয় পাচ্ছেন যে একটা মৃত আওয়ামী লীগের নেতার জানাজা, এরা নাকি ফ্যাসিস্ট। এই যে নুরুল মাঝি, তারা নাকি ফ্যাসিস্ট, তারা নাকি এত দুর্নীতি করছে। তো দুর্নীতিবাদের জানাজা হবে, আপনার সমস্যা কি? এই দেশে গোলাম আজমের জানাজা হয়েছে, আওয়ামী লীগ কিন্তু বলে নাই 100 জন করবে, 100 জন হইতে হবে। এই বাংলাদেশে দেইলা রাজাকার সাইদির জানাজা হয়েছে, কাদের মোল্লা কাদের কোষায়ের জানাজা হয়েছে, আওয়ামী লীগ কিন্তু বলে নাই 100 লোক হইতে দিবেন। কিন্তু একজন মুক্তিযোদ্ধাকে আপনি হাতে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে গেছেন তার শব্দে, আর বলছেন 100 জনের উপর যেন লোক না হয়। তার পুত্র সন্তানরা ভয়ে শোক দিবসের কথা, শোক শোক শব্দের কথা পড়তে দিতে পারে নাই। এগুলো তো আপনি রিটার্ন পাবেন। হয়তো সেই দিন আজকে যারা এগুলো করিয়েছেন তাদের বাপেরও জানাজা এই বাংলাদেশে নাও হইতে পারে। এরা তো জানাজা করেছে, জনগণ করিয়েছে, হয়তো আর হবে না। এখন বোঝা যায় যে বঙ্গবন্ধুর ওই যে চাপা মারে কিছু স্বাধীনতা বিরোধী, কিছু আওয়ামী লীগ বিদ্বেষী, বঙ্গবন্ধু বিদ্বেষী, মুক্তিযুদ্ধ বিরোধী লোকেরা বলে শেখ মুজিবের জানাজা, বঙ্গবন্ধু তারা বলে না, শেখ মুজিবের জানাজা 19টা লোক হয়েছিল। এখন তো বুঝতে পারতেছি কেন 19টা লোক হয়েছিল, কারণ তোমরা এইভাবে জানাজা করতে দেও নাই। নাহলে এই বাংলার জমিনে কি একটা অদ্ভুত ব্যাপার, এই বাংলার জমিনে গোলাম আজমের জানাজা হয়, সাইদির জানাজা হয়, আওয়ামী লীগের নেতার জানাজা করতে দিবে না। এই বাংলাদেশ যেদিন, এই বাংলাদেশে যেদিন আওয়ামী লীগ ফিরে আসবে, আপনি পারবেন না আওয়ামী লীগকে ঠেকাইতে যদি আর বাপদাদার জানাজা করতে না দেয়? যারা আজকে একজন মুক্তিযোদ্ধা শিল্পমন্ত্রী, তাকে তো গার্ড অফ অনার দেনই নাই, মতিয়া চৌধুরী দিয়ে সেটা শুরু অপমান করা। ভবিষ্যতে যে আপনার ইমাম দিয়ে জানাজা করাইতে পারবে তার গ্যারান্টি কি? এই লাশগুলো নিয়ে যে বুড়িগঙ্গা নদীতে ফেলে দিবে না ঢাকার, বা যেখানে যে লাশ থাকবে এই মুক্তিযুদ্ধ বিরোধীদের, যারা এই মনে করেন নরসিংদীর কথাই দিল, অন্য জেলা বাদ, নরসিংদীতে এই ঘটনা, নরসিংদীর বর পুত্র নুরুল মাজিদ 4-5 বারের তিনি এমপি, মন্ত্রী, মুক্তিযোদ্ধা, সংগঠক, তাকে আপনি জানাজা দিতে দেন নাই। একদিন যদি তার সন্তানেরা, তার আত্মীয়রা, তার সমর্থকেরা, তারা যাকে ভালোবাসে, সেই মানুষগুলো এই যে যারা আজকে বাধা দিয়েছে তাদের 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 জানাজা, তাদের বাধ্যতা জানাজা, তাদের লাশ নিয়ে যদি আপনার নরসিংদীতে আশেপাশে কি নদী, বুড়িগঙ্গাই তো নাকি না মেঘনা নদী, মেঘনা নদীতে ফেলে দেয়, আপনি কি করতে পারবেন? ঠেকাইতে পারবেন? এরা কিন্তু প্রত্যেকে যার যার গর্ত তারাই করতেছে। ওই যে সে প্রাচীন বাংলা প্রবাদ, তোমাকে বধিবে যে গোকুলে বাড়ি দিয়েছে, এরা গোকুলে বাড়তেছে, এরা নিজেই বুঝতেছে না, এরাই সে ফিল্ড তৈরি করে দিয়েছে। এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি, পাকিস্তান পন্থী, পাকিস্তানের গোলাম ইবনে গোলামেরা যে পরিবেশ সৃষ্টি করতেছে, বাংলাদেশ আওয়ামী লীগ যদি এগুলো রিটার্ন দেয় আপনি কি করবেন? আমি তখন বলতে পারবো নরসিংদীতে কোনোদিন যদি জামাতের কোনো লাশ নেই মেঘনা নদীতে ফেলে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি, বর্তমান বাংলাদেশের অবস্থা, নানা বিষয় নিয়ে কথা বলেন আমাদের সবার পরিচিত প্রিয় মুখ, অত্যন্ত সাহসী সাংবাদিক
গোলাম মওলা রনি তিনি টকশোতে সুন্দর আলোচনা করলেন এবং বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতি তুলে ধরলেন। আপনারা জানেন যে কঠিন একটি সময় পার করছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নানা রকম কথাবার্তা হচ্ছে তাকে নিয়ে। যে কোনো সময় ডক্টর মোহাম্মদ ইউনূস তার অবস্থান পরিষ্কার করতে পারে। আসলে তিনি আসলে আর ক্ষমতায় থাকবেন কি থাকবেন না এই নিয়ে নানান জটিলতাও তৈরি হয়েছিল কিছুদিন আগে আমরা দেখতে পেরেছি। এখন সেনাপ্রধান সহ অন্যান্য দল সেনাপ্রধান এবং আহ, সেনাবাহিনীর মধ্যে যে অবস্থা আমরা দেখতে পারছি, এতে করে আসলে কতদিন আর ক্ষমতায় থাকবেন তিনি এই বিষয়টি নিশ্চিত করা যাচ্ছে না। কৃষক সর্বোপরি বাংলাদেশের বর্তমান অবস্থা এবং নির্বাচন নিয়ে আপনাদের কি মূল্যবান মতামত রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।